ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে কি শুধুই কুসংস্কার, নাকি সত্যি দিনটার আলাদা কোনো বিশেষত্ব আছে? গত ফেব্রুয়ারিতে একটা শুক্রবার কাটালাম আমরা, দিনের তারিখটা ছিল 13। সবকিছু কি প্রতিদিনের মতোই ঘটেছিল সেদিন, নাকি দিনটি অশুভ ছিল আপনার জন্য? একটু মনে করার চেষ্টা করুন। যদি ধরে নেন যে শুধু একটা ওয়েস্টার্ন সুপারস্টিশন, তাহলে এক্ষুনি মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন। যদি মনে করেন ফ্রাইডে দ্য 13 সম্পর্কে জানা মানে শুধু শুধু টেনশন বাড়ানো, তাহলে শোনা বন্ধ করুন। কোনো কৌতূহল থাকে শুধু তাহলেই জেনে নিন এই দিনটির খুঁটিনাটি। গত মাসে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কে কে বিশ্বাস করেন ফ্রাইডে দ্য 13 অশুভ। কেউ বিষয়টি স্রেফ একটা কুসংস্কার বলে যেমন উড়িয়ে দিয়েছেন, তেমনি কেউ কেউ এদিনে জীবনে ঘটে যাওয়া কিছু নেগেটিভ ঘটনার সাথে দিনটির সাদৃশ্য খুঁজেছেন। কেউ কেউ জাস্ট অধৈর্য হয়ে অপেক্ষা করেছেন পরবর্তী ঘটনা শোনার জন্য। আমরা আমাদের কাছের কিছু মানুষের কাছে জানতে চেয়েছিলাম এই দিনটি সম্পর্কে। চলুন শুনে আসি তারা কি বলেন। ফ্রাইডে দ্য 13 তো একটা হরর ফিল্ম, ওই যে জেসন, ওই জেসনের মুভিটা, তাই না? Friday the 13th, I don't know. আমি আসলে হিস্ট্রিটা জানি না, বাট আমি জাস্ট জানি যে Friday the 13th মানে কোন একটা কুফা আছে ডেফিনেটলি। সো ইয়া, ফ্রাইডে তো 13, এটা আবার কি? নর্মালি ফ্রাইডে আমাদের জন্য অনেক অসপিশিয়াস একটা দিন, আমরা অনেক ভালো মনে করি, মঙ্গল মনে করি এই দিনটাকে। কিন্তু যখন 13th এটার সাথে অ্যাড হয়, 13th ফ্রাইডে, তখন কিন্তু খুব ভয়ানক একটা ব্যাপার হয়ে যায়, ভয় লাগে। স্পেশালি বিকজ ব্ল্যাক ফ্রাইডে কিন্তু এখান থেকেই এসেছে, আর 13 ইজ ভেরি আনলাকি নাম্বার। সো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা খুবই বলতে পারি ভৌতিক। ফ্রাইডে দ্য 13th তো ব্ল্যাক ফ্রাইডে? না না, এইসব নিয়ে আমি একদমই কথা বলতে পছন্দ করি না। দিস ইজ বেসিক্যালি when Jesus was crucified. জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এই দিনটিতে কোনো দুর্ঘটনা ঘটা মানেই দিনটিকে। এবার চলুন জেনে আসি পশ্চিমা পৃথিবী কিভাবে এই দিনটিকে নিয়ে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী কোনো মাসের কোনো একটি শুক্রবার যদি 13 তারিখে গিয়ে পড়ে, তাহলে সেটাকে বলা হয় ফ্রাইডে দ্য 13 বা ব্ল্যাক ফ্রাইডে। বলা হয় মধ্যযুগ থেকে এই দিনটিকে সবাই অশুভ হিসাবেই ভেবে রাখে। উদাহরণ হিসাবে প্রথমেই আসে যীশু খ্রিস্টের লাস্ট সাপারের কথা। গুড ফ্রাইডে ঠিক আগের রাতেই মন্ডি থার্সডেতে খাবার টেবিলে উপস্থিত ছিলেন 13 জন ব্যক্তি, যাদের ভেতরে জুডাস ছিলেন পার্টির 13 নম্বর সদস্য। এবং পরের দিন যীশু খ্রিস্টকে কিভাবে ক্রুসিফাই করা হলো তা তো আপনারা সবাই জানেন। বাইবেলে আরো বলা আছে যে এই দিনটিতেই নাকি ইভ অ্যাডামের হাতে নিষিদ্ধ ফলটিও তুলে দিয়েছিলেন। তারপরে যেমন ফ্রাইডে দ্য 13 অক্টোবর 1307 শত নাইট টেম্পলার্সরা ফ্রান্সে কিং ফিলিপ IV দ্বারা প্রতিষ্ঠিত হন। এমন আরো অনেক ঘটনাই আপনি খুঁজে পাবেন ইতিহাসে। যেহেতু প্রতিটি তথ্যই সংগ্রহ করা, তাই তাদের সংখ্যা আর নাইবা বাড়ানো। অনেক বিজ্ঞজনদের ফ্রাইডে দ্য 13 বা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে ধারণা কিন্তু পুরোটাই উল্টা। অনেকেই মনে করেন যে 19th সেঞ্চুরির আগে ফ্রাইডে দ্য 13 বা ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে কোনো লিখিত তথ্য আপনাকে খুঁজেই পাওয়া যায় না। আবার অনেকে মনে করেন এইটি প্যারাস্কেভিডে ক্যাট্রিয়া ফোবিয়া মানে ও মাই গড নামে জাস্ট একটা ফোবিয়া, মানে বুঝছেন তো, একটা ভয়, ফোবিয়া। যেমন ড্যান ব্রাউনের 2003 সালের নভেল দা ভিঞ্চি কোডে, বা জন জে রবিনসনের 1989 যে ওয়ার্কটা ছিল বর্ন ইন ব্লাড, দ্য সিক্রেটস অফ ফ্রিমেসনরি, বা মরিস ড্রুয়নের হিস্টোরিক্যাল যে নভেল সিরিজগুলো আছে দি অ্যাকাস্ট কিংস, এর মতন কিছু বই এই নাইট টেম্পলার্স এবং এই যে ফ্রাইডে দ্য 13 সুপারস্টিশনটাকে মেলানোর চেষ্টা করেছে।
যদিও অনেক এক্সপার্টরাই মনে করেন এই কোরিলেশন গুলো আধুনিক সময় খুঁজে বার করা। এছাড়াও অনেকে মনে করেন যে 1307 সালে প্রকাশিত টমাস ডাব্লিউ লসনের পপুলার যে নভেলটা ছিল ফ্রাইডে দ্য 13th এর কারণেই এই সুপারস্টিশনটা অনেকের মনে ছড়িয়ে পড়েছে। বইটিতে একজন ওষুধ ব্রোকার এই সুপারস্টিশনকে কাজে লাগিয়ে ওয়াল স্ট্রিটে একটা প্যানিক সৃষ্টি করে। আমেরিকায় 8% মানুষ ভয়ে রয়েছেন এই দিনটিকে নিয়ে। আচ্ছা, এই দিনটির কোনো সুফল আছে কি? অবশ্যই, দেখি আমরা। Flip side. 1993-তে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত জার্নালের তথ্য অনুযায়ী 13 তারিখের শুক্রবারের জন্য অন্য দিনের চাইতে সড়ক দুর্ঘটনার মতন বিষয়গুলো নাকি বেশি ঘটে। অন্যদিকে 2008 সালে প্রকাশিত ডাচ সেন্টার ফর ইন্স্যুরেন্স স্ট্যাটিস্টিক্স বলছে এই দিন নেদারল্যান্ডে অন্য দিনের চাইতে যেমন অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যায়, তেমনি চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনাও নাকি কম ঘটে। দিনটিকে অশুভ ভাবার কারণেই অনেকে এই দিনটিতে বাড়ি থেকে বেরোনি না, একটু বেশি সতর্ক থাকে। ড্রাইভ করলেও সেটাও করেন খুব সাবধানে। এখন নানা মানুষের তো নানা মত থাকেই। অনেকে মনে করেন নিউমারোলজিতে 12 সংখ্যাটির অর্থ কমপ্লিটনেস। একটু চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন 12 months of the year, 12 hours of the clock day, the 12 deities of Olympus, 12 tribes of Israel, 12 fossils of Jesus, 12 signs of the zodiac, the 12 years of the Buddhist cycle. অন্যদিকে সংখ্যা 13 মানে কমপ্লিটনেসের উল্টোটা। 13 সংখ্যাটিকে নিয়ে আমরা খুব একটা ঘেটে দেখতে চাই না, কেন 13 মানে খারাপ, অশুভ। এটা কি শুধুই খুব পুরনো একটা সুপারস্টিশন? অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে ইটালিতে 13 সংখ্যাটিকে কিন্তু শুভ করে দেখা হয়, সেখানে বরং অশুভ ধরা হয় ফ্রাইডে দ্য 17th কে। গ্রিকরা মনে করে টিউসডে দ্য 13th হচ্ছে অশুভ। দিনটির উপরে এরিস অর্থাৎ দ্য গড অফ ওয়ার এর প্রভাবের কারণেই এমনটি মনে করা হয়। সুতরাং ভয়ের কিছু নাই, অনেক ধর্মে অনেক দেশেই 13 কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ম্যাথামেটিক্সে 13 6th প্রাইম নাম্বার এবং একটি হ্যাপি নাম। চীন এবং কোরিয়ান নাম্বার হিসেবে 7কেই বাই দ্য ওয়ে অশুভ ধরা হয়। আমি আবার রিপিট করছি, 7কে কিন্তু অশুভ ধরা হয় চীন এবং কোরিয়াতে। সবশেষে স্বস্তি দিতে টেলর সুইফটের এমটিভি ইন্টারভিউতে বলা কথাগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের। ফেব্রুয়ারি ফ্রাইডে দ্য 13th আপনাদের পাঠানো অনেকের মেসেজ ছিল গায়িকা টেলর সুইফটের মতে। I was born on the 13th, I turned 13 on Friday the 13th. My first album went solo in 13 weeks. My first number one song had a 13-second intro. কি করা যাবে, কি করা যাবে না, ফ্রাইডে দ্য 13th কে বলা হয় দ্য মোস্ট ওয়াইড স্প্রেড সুপারস্টিশন। আর সে কারণে যে কোনো নতুন ব্যবসা শুরুর জন্য এই দিনটিকে বেসিক্যালি অমঙ্গলজনক বলে ধরা হয়। অনেকে দূরের যাত্রা বাতিল করে দেন এই দিন। কিছু কিছু নিষেধাজ্ঞা বেশ অদ্ভুত ধরনের, যেমন এই দিন অনেকেই ঘরের ভেতরে ছাতা মেলতে নিষেধ করেন। ঘরের ভেতরে ছাতা, বড় ধরনের সারপ্রাইজ এড়িয়ে চলতে পরামর্শ দেন। ওকে, সারপ্রাইজ। চাঁদের নিচে কাউকে কোনো কথা দেওয়া থেকে বিরত থাকতে বলেন কেউ কেউ। আর কেউ নন, স্বয়ং শেক্সপিয়ার বলেছেন, ও swear not by the moon, the inconsistent moon, that monthly changes in her circle orb, lest that thy love prove likewise variable. বলেছেন জুলিয়েট ক্যাপুলেট ইন শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ট্র্যাজেডি। বুঝছেন কোনটা? বন্ধু বান্ধব নিয়ে খাবার খেতে যাচ্ছেন, খুব ভালো কথা। অতিথি সংখ্যাটা 13 বা 13 কম অনেকে বলেন রাখতে এই দিনে। অনেকে আবার বলেন যে এই দিনে নাকি আয়না ঢেকে রাখতে হয়। আবার অনেকে বলেন যে এই দিনে কোনো মাছের প্রচলিত নাম মুখে নাকি আনতে নেই। যেমন ধরুন ইলিশ মাছ না বলে আপনি যদি এখন পেনিউলোসা ইলিশা বলেন, মানে যেটা হচ্ছে কি বেসিক্যালি ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, তাহলে হয়তো ঠিকঠাক থাকবে আর কি। অনেকে রাতে শোবার সময় যে পাশ হয়ে শোন উঠতে চান সেই পাশ দিয়ে, বিশেষ করে দেয়ালের দিকে ফিরে ঘুম ভাঙলে ধরা হয় নাকি ব্যাগ দেখা। এমন আরো অনেক কিছু ভাবেন পশ্চিমা দেশের মানুষেরা। কি ভাবছেন? ভাবছেন না যে জাতি হিসেবে অ্যাকচুয়ালি বাঙালিরা অনেক কম কুসংস্কারাচ্ছন্ন? সত্যিই তাই। ধরে নিতে পারেন যে ফ্রাইডে দ্য 13th জাস্ট একটি সুসংস্কার।
এটা একটি ফোবিয়া। যাই ভাবেন না কেন, পরামর্শ একটি, এই দিন নিয়ে খুব একটা বেশি ভাবতে যাবেন না, কারণ আপনার ইচ্ছা শক্তি, আপনার চিন্তা শক্তি, আপনার বিশ্বাস, এইসবের চেয়ে ইয়েস, বেশ আগে করা একটা আমরা রিসার্চ, সেখান থেকে এই জিনিসটা করেছি এবং এর আগে আপনারা শুনেছেন। এবং আমি জানি না যে এই দিনটি খারাপ না ভালো, কিন্তু এইরকমই একটা 13 তারিখ, এইরকমই একটা শুক্রবারে শুরু হয়েছিল ভূত এফএম, যেটা কিনা এই মানে আমার জানা মতে বাংলাদেশে, আমার জানা মতে পৃথিবীর মানে প্রথম কোনো হরর শো যেটা এফএম রেডিও স্টেশনে হয়, এবং যেটা কিনা আমাদের বিভিন্ন জায়গায় তারপরে ছড়িয়ে গেছে, তার অনুকরণে অনুসরণে অনেক কিছুই হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা এটা মানে যদি কেউ বলেন যে বিজনেস বা অন্য কিছু শুরু করার জন্য এই দিনটি খারাপ, তাহলে হয়তো এখানে এসে আবার একটু খটকা লাগতে পারে আপনার কাছে। আমরা শুরুই করেছিলাম এরকম একটা দিনে। যাই হোক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর ভূত এফএম। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। যদি আমাদের SMS করতে চান, টেক্সট করতে চান, তাহলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORT, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানার সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। তো আমরা চলে যাই আমাদের অতিথির কাছে। আমাদের প্রথম অতিথি ডক্টর আলিফ, এবং তার কাছ থেকে আমরা শুনবো তার ঘটনা। এবং কিছুদিন আগে আপনি ঘুরে এসেছেন সৌদি আরব থেকে, রাইট? আসসালামু আলাইকুম সবাইকে। জি রাসেল ভাই। এবং ওইখানে আপনি বলছেন, সেটা সেই গল্পটা আমরা পরে শুনবো, ওইখানে আপনারা একজন বাঙালিকে পেয়েছিলেন যে বাঙালি রেগুলার লিসেনার, এবং আপনাকে চিনতে পেরেছেন তিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একে অপরের সাথে কুশল বিনিময় করছিলাম যে বাঙালি পেলেই অ্যাকচুয়ালি সবাই খুব খুশি হয়ে যায় যে বাঙালি। তো কথা বলার মাঝখানে তখন আমাকে জিজ্ঞেস করলেন ভাইয়ের নাম কি। তো আমি বললাম আলিফ। বলে আপনি কি করেন? আমি ডক্টর। আমি তো বলে যে আপনি কি ভূত এফএম শোনেন? আমি বললাম যে হ্যাঁ শুনি। বলে ডক্টর আলিফকে চেন? ডক্টর আলিফ নামে একজন আছে। আমি বললাম যে, তখন আমি পরিচয় দিলাম যে আমি সেই আলহামদুলিল্লাহ। যে বললো যে তাহলে আমার কাছে একটা ঘটনা আছে এবং তিনি ঘটনা পাঠিয়েছেন। এবং তিনি ইন্টারনেট ইউজ তেমন না করলেও তিনি করেন না, কিন্তু তিনি হচ্ছে ভূত এফএমটা শোনেন। তো আপনি বলছেন যে ইনশাল্লাহ মানে মানে আজকেও হয়তো তিনি মানে মোটামুটি, আমি শিওর না, আমি কোনো কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসি, হ্যাঁ, কিন্তু আজকে হয়তো শুনছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে ঘটনা পাঠিয়ে দেওয়ার জন্য। সালাউদ্দিন সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ যদি আপনি এই মুহূর্তে শুনে থাকেন আমাদেরকে। তো যাই হোক, আমরা প্রথম ঘটনায় যাই আমাদের, এবং তারপরে আমরা সালাউদ্দিন সাহেবের ঘটনা শুনবো। জি শিওর। রাসেল ভাই, অনেকদিন পরে এসেছি আর কি স্টুডিওতে। তো প্রথম যে ঘটনাটা শেয়ার করব সেটা এক রায়হান নামের একজন লোকের ঘটনা আর কি। ওনারা আগে পুরান ঢাকার নাজিরা বাজার থাকতো। তো সপরিবারে 1996 দিকে ওনারা শিফট হয়ে মিরপুরে চলে আসেন আর কি, নিজেদের বাড়ি তুলেছেন। তো আমি একটু ডেসক্রিপশন দিতে যাচ্ছি। তাদের বাড়িটা হচ্ছে দোতলা, খুব ব্লক করে, পল্লবীর কাছে ওনাদের বাসা। তো ব্লক করে বাড়িগুলো। তো একটা বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব প্রায় মনে করেন 8 থেকে 10 ফিট এরকম আর কি। অনেক আগে 96 সালের ঘটনা আর কি। তো তারা 2 তলা বাড়ি তোলে। তো নিচতলা তাদের ভাড়াটিয়া ছিল, নিচতলা 2টা ফ্ল্যাট 2 ইউনিটে। আর উপরের পুরোটাই জয়েন করে তিনি থাকতেন, তার ওয়াইফ, তার বাচ্চা এক পাশে থাকতো, আর আরেক পাশে থাকতো তার বাবা মা এবং তার ছোট ভাই। আর বোন ছিলেন, বোনের বিয়ে হয়ে গেছে আর কি। তো ওনার একটা স্বভাব বলবো কিনা রাসেল ভাই ঠিক জানি না আসলে। আজকে তো অনেক 13 তারিখ নিয়ে কথা হচ্ছে, যে স্বভাব না, এটা বলতে পারেন যে অভ্যাসও বলতে পারেন। তো এটা কি হয়, উনি রাত্রের বেলা প্রায় সময় ক্রন্দনরত, কান্না করা অবস্থায় তাকে সবসময় পাওয়া যেত। তার ওয়াইফ সবসময় তাকে কান্না করা অবস্থায় পেত। মাঝে মধ্যে সে জোরে কান্না করতো, মাঝে মধ্যে কিন্তু কান্না করতো সে প্রায় প্রতি রাতেই। এবং সে যখনই ঘুম ভাঙতো ওই ক্রন্দনরত বা কান্নারত অবস্থায়, সে হাঁটু জড়িয়ে বসে থাকতেন এবং চিন্তা করতেন আমি এতক্ষণ কি স্বপ্নে দেখেছি। বাট সে কখনো রিকল করতে পারতো না তোর স্বপ্নটা কি ছিল। আচ্ছা, প্রায় এটা বলতে গেলে প্রতিদিনই হতো, আবার কখনো হতো না। কোনো সময় সে জাগতো, কোনো সময় সে জাগতো না। একদিন রাতে রাসেল ভাই
প্রায় আহ, তখন 2:30-3টা বাজে। এমন সময় তার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পরে সে দেখে সে কাঁদছিল, চোখে অনেক চোখে পানি জমে আছে এবং চোখ ফুলে আছে। সে আবারও ঠিক একইভাবে হাঁটু জড়িয়ে বসে চিন্তা করতে লাগলেন যে আমি আজকে রাতে কি স্বপ্ন দেখেছি। সে শিওর যে সে স্বপ্ন দেখেছে, কিন্তু কি দেখেছে সে জানে না। আচ্ছা, সে রিকল করার চেষ্টা করছে। ঠিক এমন সময় হঠাৎ করে তিনি কিছু গুম গুম সাউন্ড পাচ্ছে। আচ্ছা, তো পুরা বাসার লাইট জ্বালালো। সে সাউন্ডটা কোথা থেকে আসছে জানালা সরিয়ে দেখার চেষ্টা করলো যে সাউন্ডটা আসছে কোথা থেকে। তো যতটুকু সে খুঁজে দেখতে পায় যে সাউন্ডটা আসছে তার বাসার নিচে সিঁড়ি কামরা থেকে। আচ্ছা, রাত তখন 2:30 বাজে, 2:30টার বেশি বাজে। তো দোতলার সিঁড়ির কামরা লাইট জ্বালানোর পরে সে নিচে কিছু মানুষের টুপি দেখতে পান রাসেল ভাই, অনেকগুলো মানুষের টুপি দেখতে পান। তো নিচে যেহেতু নিচের সিঁড়ির কামরা লাইট কিন্তু বন্ধ ছিল, তো নিচে যখন সিঁড়ির কামরা লাইট জ্বালাবে এমন সময় জ্বালানোর আগে উপরের লাইটের আলোতে সে দেখতে পায় অনেকগুলা লোক আপনার কোরআন শরীফ পড়ছে। অনেকগুলা, প্রায় 20 থেকে 25 জন মানুষ কোরআন শরীফ পড়ছে। কোলাপসিবল গেটটাও লাগানো খোলা। আচ্ছা। আর রাসেল ভাই 96 এর দিকে ঘটনা। তো আপনার মনে হয় যে ওই সময় তো একটু চোর ডাকাতের ভয় ছিল সবাই, কোলাপসিবল গেট খোলা থাকবে, প্লাস এতগুলা মানুষ কোরআন শরীফ পড়ছে, আমি তাদের কাউকেই চিনি না, আর উইদাউট এনি রিজন রাত 2:30টার দিকে কে এসে কোরআন শরীফ পড়বে। সেটাই। তো সে অনেক চেষ্টা করলো খুঁজবার জন্য যে কেন কোরআন শরীফ আছে। আব্বা তো ডাকার কথা না। নিচে যে দুটো ফ্ল্যাট আছে, দুটো ফ্ল্যাটের মানুষজনদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কি কাউকে বলেন। তো ওই সময় ফজরের ওয়াক্ত চলে আসে। তো এক মুরব্বী যখন ফজরের নামাজের জন্য ওঠা বলে কই আমি তো কোনো কোরআন শরীফের আওয়াজ পাই নাই। তো সে খুব কনফিউজ হয়ে যায়, বাসায় মাথা চুলকাতে সে চলে যায়। ঠিক প্রায় 6 মাস পর, ওই দিনের প্রায় 6 মাস পর রাসেল ভাই উনি আবারও তার একই অবস্থায় ঘুম ভাঙে। তো ঘুম ভেঙে সে আবারও ঠিক একই প্রচেষ্টায় যে আমি স্বপ্ন কি দেখেছি ওই জিনিস তাকে ক্রন্দনরত। সে নিজেকে কান্না করা অবস্থায় পায় যে চোখ পুরো ভিজে আছে, ফুলে আছে। তো হঠাৎ করে সে কান্নার আওয়াজ পায় এরই মধ্যে। আচ্ছা। তো কান্নার আওয়াজটা সে মোটামুটি কনফার্ম যে ওই নিচের কামরা থেকেই আসতে থাকে। সে পুরো বাসার লাইট জ্বালাবে। ওই দিন রাসেল ভাই আমি বলি এই ঘটনার আগে আমার একটা জিনিস মিস হয়ে গেছে। ওই সময় প্রচন্ড গরম পড়েছিল। তো এলাকায় আপনার রাসেল ভাই প্রচন্ড এলাকায় মসজিদে খুব বৃষ্টির জন্য দোয়া চাচ্ছিলেন। তো ওই দিন সবাই দোয়া করছিলেন আর কি, আজকের মতো শুক্রবার ছিল ওই দিন। তো জুম্মার নামাজ শেষ করে সে বাসায় আসার পর তার খুব খারাপ লাগছিল সেদিন। তো খুব খারাপ লাগবার কারণে সে ব্লাড প্রেশার চেক করে, ব্লাড প্রেশার লো পায়। পর ওষুধ ডাক্তার নিয়ে এসেছিল বাসায়, ওষুধ দেয়, কিন্তু ওষুধে কোনো কিছু হচ্ছিল না। মাগরিবের নামাজের পর তার একটু ভালো হতে থাকে, তার শরীর ভালো লাগতে থাকে, কিন্তু যে ব্রিজটা আছে তার শরীরে শীত করতে থাকে, ঠান্ডা একটা হিম ভাব। তো যে বাতাসটা আছে, তো তার ওয়াইফকে জিজ্ঞেস করে কি ব্যাপার, বাইরে কি বৃষ্টি হবে নাকি? বলে কিসের বৃষ্টি, আমি ঘামতেছি যায় গরমে। তো ওই দিন রাতের বেলা রাস্তায় প্রচন্ড বৃষ্টি হয়। রাত 12টা 12:30টার দিকে প্রচন্ড বৃষ্টি নামে এবং ইলেকট্রিসিটি থাকে না। এবং পরের দিন খবর পাওয়া যায় যে আশেপাশে গাছগাছালি সব এত ঝড় হয়েছে যে পড়ে যায়। তো ওই দিন রাতের বেলা তার ঘুম ভাঙে, যেটা আমি আসলে একটু আগে নিয়ে যাচ্ছিলাম, কান্নার সাউন্ড পাচ্ছে। ইলেকট্রিসিটি নাই, তো সেদিন সে টর্চ মেরে নিচের দিকে যায়, কারণ তাকে কান্নার সাউন্ড ওই দিকে নিয়ে যাচ্ছে। সে সিঁড়ি দিয়ে যখন নিচে নামার পর টর্চ একজনের মুখে মারে, দেখে যে একটা লোক কান্না করছে। আবার পাশে টর্চটা নাড়ানোর পর আরেকজনের দিকে চোখ পড়ে, আরেকজন কান্না করছে, একটা মহিলা, কেউ তসবিহ পড়ছে, কেউ কান্না করছে। সবাই সিঁড়ি কামড়ে দাঁড়ানো, প্রায় 15 থেকে 20 জন, সবাই অচেনা রাসেল ভাই, কাউকে সে চেনে না। সবার মুখে মুখে টর্চ মারছে, কিন্তু কাউকেই সে চেনে না। এই লোকগুলা কোথা থেকে আসলো এত রাতের বেলা? এত রাতে কেন আসবে লোকগুলা? সবাই কান্না করছে। তো সে তার বাড়ি থেকে বের হয়ে ডান দিকে গেলেই রাসেল ভাই তাদের আপনার গাড়ির গ্যারেজ আর কি। তো গ্যারেজের দক্ষিণ পাশে এবং পূর্ব পাশে একটা শাটার লাগানো, ওই শাটার গুলো খোলা, কোলাপসিবল গেটও খোলা, এবং ওই প্যাসেজের মধ্যে আরো মানুষকে মনে হচ্ছে তার ঠেলে যেতে হচ্ছে, তার সারা শরীর শীত করছিল। তো ওই গাড়ির গ্যারাজের সামনে যাওয়ার পর দেখে যে গ্যারেজের চারিপাশে আপনার চাদরের মধ্যে রশি দিয়ে বেঁধে তাদের বারান্দার সাথে চাদর ঝুলানো। হয়তো ওইখানে কিছু হচ্ছে, তার মাথার মধ্যে আসছে না আসলে কি হতে পারে। তো দেখে হঠাৎ করে একটা লোক এসে বলে, এই দেখি পানি নিয়ে আসছে, গরম পানি। জিনিসটা খুব তাজ্জব লাগছে, এদেরকে আমি চিনি না, আমার বাসার নিচে, তাও গ্যারেজের যে শাটার খুলে, কাহিনী কি? পরে সে দেখে যে একটু ফাঁক হয়ে যায়, পর্দাটা একটু ফাঁক হয়ে যাওয়ার পরে সে দেখে যে একটা পা দেখা যায়, ডেড বডির মতো,
এবং মাথার চারিপাশে 4-5 জন লোক দাঁড়ানো, তাদের মাথা দেখা যায় না। এবং তারা দোয়া পড়ছে, হয়তো তারা ওই লাশটাকে গোসল করাবে। তার আচ্ছা। বুঝতে বাকি নেই এটা একটা লাশ। ওকে। তার মিনিট 5-এর মধ্যে তার সব ভ্রান্তি দূর হয়ে যায় যখন সে দেখে ওই লাশটা সে নিচে। সে নিজেই। আচ্ছা। সে ওই মুহূর্তে স্টাক হয়ে যায় এবং এক চিৎকারে অজ্ঞান হয়ে যায়। তো পরের দিন যখন বাবা মাকে ঘটনাগুলো বলে, শেয়ার করে, তাকে একটা হসপিটালে নিয়ে আসা হয়। তো বাসায় নেওয়ার পর সে যখন ঘটনাগুলো বলে যে আমি এই জিনিসগুলো দেখেছি, তো মানে স্বভাবতেই রাসেল ভাই আমার মোটামুটি সব ঘটনাতে কেউ কারো কথা বিশ্বাস করে না, তারাও বিশ্বাস করে নাই। এবং স্ত্রী তো মোটামুটি তার প্রতিদিন প্রত্যক্ষ করেন, সে প্রতিদিন এই যে কান্না করে এগুলো স্ত্রী টের পায়। তো সে মনে করেন যে না, তাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার। তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার পর তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর কথা, কিন্তু রাসেল ভাই সেই ঘুম তো আর বেশি দিন টিকে নেই। ওই দিনের ঘটনায় ওই দিন রাতের বেলা রাসেল ভাই ঠিক একই অবস্থায় ঘুম ভাঙে তার, কিন্তু ওই দিন ইলেকট্রিসিটি ছিল, ওই দিন আর কোনো ঝড় বৃষ্টি কিছুই না। তো নিচে যাওয়ার আর রিস্ক নেয়, সে বারান্দা দিয়ে তাদের ওই প্যাসেজটা দেখা যায়। সে বারান্দা দিয়ে যে দেখার চেষ্টা করলেন, দেখলেন ঠিকই তো ওই জায়গায় ওই প্যাসেজে লোকগুলো দাঁড়িয়ে আছে। সে তার ভাইকে এক জোরে পাশের ফ্ল্যাটে যে তার ভাইকে নেয়, ভাইকে নিয়ে সে নিচে যায়। তার ভাই বলে, কোথায় ভাই? গেট তো বন্ধ, কলাস্ট্রাল গেট তো বন্ধ, শাটার তো ক্লোজ। বলে এই মাত্র আমি বারান্দা থেকে লোকজনদেরকে দেখলাম, তাহলে এরা নাই? তাহলে তখন সে নিজে নিজে ভাবছে, আমি কি দেখছি সব? শুধু একাই দেখছি না, একাই দেখছি আমি সব। তো তার ভাই বলে, ভাই আপনি যে রেস্ট নেন, আপনি কি ওষুধ খাইছেন কিনা? ওষুধ খাই থাকলে, না থাকলে না, ওষুধ খান, আপনি একটা ঘুম দেন, আপনি সকালবেলা দেখবেন ফ্রেশ লাগতেছে। তো সে ভাইয়ের কথা শুনে দরজা লাগায়। তো লাগাতেই যখন ঘুরে তার বেডরুমের দিকে যাবে, এমন সময় দেখলে সে ড্রয়িং রুমে দুটো কফিন। ড্রয়িং রুমের দুটো কফিন। আচ্ছা। কফিনের মধ্যে রাসেল ভাই সে কোনো ডেড বডিজ দেখে না, কিছু না, সে দুটো কফিন দেখে। এই দেখে স্যার সে আবার বিশাল বড় চিৎকার এবং সবাইকে সে জড়ো করে, সবাইকে কাছে নিয়ে বলে আমি এই জিনিস দেখছি। তো সবাই তাকে ওই দিন রাতটা অনেক সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু এর কয়েকদিনের মধ্যে তেমন কিছু ঘটনা আর তিনি পান নাই, এমন স্বপ্নও দেখেন নাই সে। ঠিক 1 সপ্তাহ পর, সরি রাসেল ভাই আমি ভুল বলছি, ঠিক 14 দিন পর, 2 সপ্তাহ পর ওনার বাবা মসজিদ থেকে আসেন রাসেল ভাই। আচ্ছা। মসজিদ থেকে আসার পরে তসবি পড়ছেন এবং ইজি চেয়ারে বসে পানি চেয়েছেন। তো ওনার বাবা একদম সুস্থ ছিলেন। ইজি চেয়ারে পানি চাওয়া অবস্থায় তাকে যখন পানি দিতে আসা হয়, দেখে যে হাত থেকে তসবিটা পড়ে গেছে। তো সবাইকে ডেকে আনা হয়। তো সেও নিচে ছিল, বাসার নিচেই ছিল, তাকেও ডেকে আনা হয়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো যখন কর্তব্যরত ডক্টররা তাকে মৃত ঘোষণা করে, তো বাসায় নিয়ে আসা হয়। রাসেল ভাই তিনি মানে সে খালি ভিজুয়ালাইজ করতে থাকে যে আমি এই জিনিসগুলাই কয়েকদিন আগে দেখেছি, আমার বাবা মারা গেলেন আজকে, আমি দেখলাম যে আমার সিঁড়ির কামরায় লোকজন কান্না করছে, কিন্তু রাসেল ভাই এদেরকে সবাই আমি চিনি, এদের সবাইকে আমি চিনি। আজ আমি সবাইকে যাদেরকে দেখছি সবাইকে চিনি। ঠিক একইভাবে গ্যারেজের মধ্যে আমার বাবাকে গোসল করানো হচ্ছে, আমার গ্যারেজের চারিপাশে কাপড় ঠিক একইভাবে বাঁধা, এবং একজন লোক মানে আমার ছোট ভাই নিজে পানি নিয়ে আসছে, দেখি পানি নিয়ে যাবে গোসল করানোর জন্য। সে একই দৃশ্য আমি এর আগেও একবার দেখেছি। তো বাবার ডেড বডি নিয়ে রাসেল ভাই তারা জানাজা দেয়, কিন্তু কফিনের কথা তো আমি শেষ করলাম না রাসেল ভাই। তাহলে এত কিছু মিলে গেল, কফিনের কথা তো মিল না, দুটো কফিন, রাইট। তো তার বাবা যে মারা গেছে সে এই দৃশ্য হয়তো আগে দেখেছে, কিন্তু কফিন দুটো কেন? কষ্টকর বিষয় হচ্ছে যে লাশ যখন জানাজা শেষে ট্রাকে তোলা হয়, তখনই বাসায় থেকে নিউজ আসে যে তার মা মারা গেছে। একই দিনে তার বাবা মা দুইজনই মারা, এই জন্য সে দুটো কফিন দেখেছিলেন। এবং আসলে বাসায় আসার পরে ঠিক একইভাবে লাশটাকে ট্রাক থেকে নামিয়ে বাসায় আনা হয়, আবার গোসল করা হয় এবং নিচে দুটা কফিন, তার মানে সবকিছু সে নিজে দেখে। খুব দুঃখজনক। হয়তো রাসেল ভাই এটা সেই জানে যার একই দিনে সে বাবা মা দুইজনে, এবং যেটা সে আগে থেকে তার একটা মানে ধারণা পাচ্ছিল এবং এটা একটা সংকেত। সাধারণত মানে আমাদের কাছেও এরকম ঘটনা ঘটলে আমরা মিলাতে পারতাম না যে কেন কি হচ্ছে। বাবার মারা যাওয়ার ঘটনা রাসেল ভাই 10-15 বছর একজনকে বললে হয়তো চোখের পানি আসবে না। একই দিনে বাবা মা মারা গেছেন, একই দিনে বাবা মা চলে যান, তার এখনো না। তার চেয়ে সবচেয়ে বড় কথা যে একই দিন তো কষ্ট পেয়েছেন এবং সেই ব্যাপারটা তিনি বেশ আগে থেকে বুঝতে পারছিলেন এবং সেটা তিনি মিলাতে পারেন কিভাবে মিলবে।
বাট সেটা এটাই ছিল মিলে গেছে খুব ভাই। দুঃখজনক ভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। আমি একটা কথা শুধু বলি, সেটা হচ্ছে আমাদের ব্রেকে যেতে হবে এখন। তার আগে জানাই যারা দেশের বাইরে থেকে শুনছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে। আমাদের যে ফেসবুকের যে ফ্যান পেজটা রয়েছে রেডিও ফুর্তির ভূত এফএম এর, অর্থাৎ www.facebook.com/bhutfm.russell, এইখানে যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন, অর্থাৎ মেসেজ পাঠাতে পারেন ফেসবুকে, এবং সেই মেসেজগুলো আমরা এখনই দেখব এবং সেই মেসেজগুলো পড়বো। সুতরাং দেশের বাইরে যারা রয়েছেন তারা সরাসরি আমাদের সাথে কিন্তু পার্টিসিপেট করতে পারেন এখন, যারা লাইভ শুনছেন আমাদেরকে। অ্যান্ড যারা আজকে শুনছেন, হয়তো পরে শুনবেন, তাদেরকেও বললাম যে আগামী সপ্তাহ থেকে আপনি যদি চান যে লাইভ শুনবেন, তাহলে আপনার এই অপশনটা আপনার জন্য খোলা রইলো, যে আপনি টেক্সট করে দিলে সেই টেক্সটটা আমরা পড়বো ফেসবুকে। আর লিঙ্কটা আরো একবার বলে দিচ্ছি, www.facebook.com/bhutfm.russell। রাসেলের স্পেলিংটি হচ্ছে RUSSELL। আমরা চলে যাচ্ছি একটা ছোট বিরতিতে, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ভূত এফএম। ওয়েলকাম ব্যাক। আমরা দেখতে পাচ্ছি যে মৃদুল রহমান কুষ্টিয়া থেকে আমাদের SMS করেছেন, এবং এখানে তারা শুনছেন আমাদেরকে এখন, এবং আমাদেরকে রাফসা বগুড়া থেকে শুনছেন, এবং পড়শি আমাদের শুনছেন, এবং তিনি বলছেন যে আজকে মারা যাচ্ছিলাম, কেন সেটা অবশ্য লেখেননি। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন যে আলিফ ভাই কে তিনি মানে মিস করেন, তো আজকে তো আলিফ ভাই এখানে এসছেনই। ইমেল, এটা মানে হিমেল পান্ডে হবে, গুলশান 2 থেকে আমাদের এখানে SMS করেছেন, এবং লাস্ট 3 উইকস হি মিসড ভূত এফএম, বাট আজকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। থ্যাংক ইউ ফর বিইং উইথ আস, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পাবো। অ্যান্ড ময়মনসিং থেকে আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি আজিয়ান নূর, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন জিসান খান ফেনী থেকে, শাওন রংপুর থেকে আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদেরকে অর্ণব SMS করেছেন, এছাড়াও আমাদেরকে সাগর SMS করেছেন বরগুনা থেকে, মুনিয়া আমাদের সাথে আছেন এই বৃষ্টির রাতে, তিনি আমাদের সাথে আছেন এবং কি বলছেন জয়েন করলাম, এবং ওয়েট, এবং কিছু একটা মানে কি বলবো যে কিছু একটা জিনিস তিনি একটা কিছু ভয়ঙ্কর কিছু জন্য ওয়েট করছেন, বিকজ আজকে ব্ল্যাক ফ্রাইডে। ওকে, সাইদুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন বাহার, এবং খুব জ্বর মাথা ব্যথা তবুও তিনি শুনছেন। আপনার সুস্থতা কামনা করছি আমরা, আল্লাহ আপনাকে সুস্থ করে দিন সেটাই আশা করব। এবং মৌমি আমাদের SMS করেছেন অভিজিৎ, এছাড়াও আমাদেরকে SMS করেছেন SH ডালিম সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে তার ঘটনায়, এবং সেই ঘটনাটিও 2013 সালে ঘটেছিল, রাইট? আচ্ছা, আপনারা তাহলে একটু বলেন যে কোথায় ঘটেছিল, কিভাবে হয়েছিল ঘটনাটা, আমরা পুরো শুনি ঘটনা। অনেক লম্বা একটা কাহিনী। ভাইয়ের খোঁজে একটু যাই। তার কোনো নাম্বার টাম্বার না, কিছুই জানতেন না আপনি? কিচ্ছু ছিল না, আমি জাস্ট আমার ভাইয়ের সাথে বিজনেস করতো, ঢাকা বড় ভাই ছিল। আমি জাস্ট ওনার বাড়ির ঠিকানাটা নিয়ে আমরা উদ্দেশ্য হই চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। সো যে কথা সেই কাজ, আমি গাবতলী থেকে শ্যামলী বাসে উঠে আমি কানসাট নামক একটা জায়গাতে নামি। ওখানে নামার পর যেটা শুনতে পারি, আমি যেখানে যাব এখনো 120 কিলো পথ আমাকে যেতে হবে। তো সকালে উঠে আমি ব্রেকফাস্ট করে একটা হোটেল থেকে রওনা দিই। বলে রাখা ভালো, চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। ভ্যান এবং টাটা গাড়ির একটা ইয়ে ছিল। তো যাই হোক, আমি অটোতে 30-40 কিলো বিকেলে ভ্যানে চড়ে
সাইকেলে গেলাম, তারপরে টাটা একটা গাড়িতে গেলাম। আহ, যখন বিকেল হয়ে গেল, বিকেল শেষ হয়ে গেল, সন্ধ্যা হবে এরকম অবস্থা, আমি যেই পথ দিয়ে যাচ্ছি আশেপাশের এলাকাগুলো উঁচু নিচু। বরেন্দ্র অঞ্চল। হ্যাঁ, এটা হুম, একটু ক্লিয়ার করি, এটা ভারতের বর্ডারের পাশের একটি এলাকা। হুম, হুম। আসলে ভাইয়া একেবারে আননোন একটা প্লেস, আমি খুবই ভয় পাচ্ছিলাম। ইভেন যে উঁচু নিচু জায়গা টিলার মতো, খুবই ভয় লাগতেছিল। যাই হোক, আমি আহ, ওইটা থেকে নামলাম, তখন মাগরিবের আজান হয়ে গেছে, চারদিকে অন্ধকার নেমে গেছে। তো নামার পরে এমন একটা জায়গায় নামলাম, ওখানে দুই একজন মানুষ আসল ভাইয়া, ইভেন কোনো ভ্যান নেই, অপরিচিত একটা জায়গা, বুঝতে পারতেছেন। আহ, খুবই ভয় লাগতেছিল। তো যাই হোক, ফর্চুনেটলি আমি একটা ভ্যান পাই, উনি সদাই করে বাড়ি ফিরতেছিল। তো অনেক রিকোয়েস্ট করার পর ওনাকে বললাম যে ভাইয়া আমাকে একটু নিয়ে যান। তো উনি অনেক রিকোয়েস্ট করার পর রাজি হইলো। তো যাই হোক, আমি ওনার ভ্যানে উঠলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম এই বাড়িটা এখান থেকে কত দূরে। উনি বললো 4-5 কিলো হবে। তো আমি তো এত দূরে যেতে পারবো না, আমি 3 কিলো মতো যেতে পারবো। তো যাই হোক, উনি আমাকে নামায় দিলেন। আমি অনেক রিকোয়েস্ট করার পরেও নিয়ে গেল না। তখন আমি হাঁটা শুরু করলাম, অপরিচিত একটা জায়গা, সাদা। তো যাই হোক, আমি হাঁটতে লাগলাম। তো উঁচু নিচু জায়গা আমি আগেই বলছি, বড় বড়। সেগুলো আমরা শুনেছি, আমরা তারপরে যাই। হ্যাঁ, তো হাঁটতে হাঁটতে আমি দেখি বাঁশ ঝাড়, মাটির ঘর, পাশে অঞ্চলে ম্যাক্সিমাম মাটির ঘর থাকে, দোতলা দুটা মাটির ঘর। মানে রাজশাহী অঞ্চলে না, মানে আপনি বরেন্দ্র অঞ্চলের কথা হ্যাঁ, বলছেন। যাই হোক, হ্যাঁ। হ্যাঁ। তো যাই হোক, আমি দেখলাম একটা জানালা দিয়ে একটু আবছা আলো আসছে। রাসেল ভাই বলে রাখা ভালো, আমি দুপুরে খেয়েছি, খুবই টায়ার্ড ছিলাম এবং আমি হাঁটতে পারতেছিলাম না। তো আমি চিন্তা করলাম এই বাড়িতে গিয়ে আমি একটু রেস্ট নিই বা একটু থাকার ব্যবস্থা করি। তো যাই হোক, আমি এই রাস্তা দিয়ে, ওই বাড়ির রাস্তা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেলাম। তো যে 2-3 বার ডাক দিলাম, কিন্তু কোনো রেসপন্স পাইনি রাসেল ভাইয়া। তো হঠাৎ করে আমি যখন ব্যাক করব, তখন বৃদ্ধ একটা লোক, তার পরনে একটা লুঙ্গি ছিল, একটা ফটো ছিল, তো আমি ওনাকে কিছু বলার আগেই উনি আমাকে হাত ইশারা করে বলল এই ঘরে ঢোকো। তো যাই হোক, আমি কোনো কথা না বলে ঘরে ঢুকলাম। বলে রুম থেকে বেরিয়ে আসলো। তো যাই হোক, আমি রুমে 2 মিনিট স্টে করলাম, তারপর উনি রুমের মধ্যে ঢুকলো, তারপর বললো ওই রুমে যে ঘুমাও। তো যাই হোক রাসেল ভাইয়া, আমি রুমে চলে গেলাম। যাবার পর রুমের যে অবস্থা ছিল রাসেল ভাইয়া, আমার মনে হচ্ছিল রুমটা মিনিমাম 100 বছরের পুরনো। মাটির যে ঘর, মাটি পচা গন্ধ, প্লাস আমি ওখানে যে কাত হয়ে কখন যে ঘুমিয়ে পড়ছি এটা আমার খেয়াল নেই। তো যাই হোক, সকালবেলা বাইরে এসে চাচাকে ডাক দিলাম। সরি, আমি ভুলে গেছি, আমি আসার সময় আমার ব্যাগটা সাথে করে নিয়ে আসছিলাম। তো ঘুম থেকে ব্যাগটা নেই রাসেল ভাইয়া। তো যাই হোক, আমি চাচাকে ডাক দিলাম, কোনো রেসপন্স পেলাম না। তারপর ওই ঘরের আরেকটা যে ঘর ছিল, ওই ঘরের দরজাটা নক করতে যাব, দরজাটা খুলে গেল আমার হাতের ইয়েতে। তো যাই হোক, ভিতরে যে আমি দেখলাম আমার ব্যাগটা, ওই যে ওই ঘরে একটা জলচুকি আছে, জলচুকির একটা নিচে ব্যাগটা পড়ে আছে। যাই হোক, আমি ব্যাগটা নিয়ে পিছনে ইয়ে করলাম, চাচাকে বাইরে এসে আরো 2 বার ডাক দিলাম, কোনো রেসপন্স পাইনি। তারপর রাসেল ভাই যেটা দেখে আমি আরো অবাক হলাম, আমি রাত্রে যে পথ দিয়ে বাড়ির মধ্যে ঢুকছি, পথটা আমার কাছে একেবারে অচেনা। পথে
বাঁশের পাতা, অনেক আবর্জনা প্লাস হুম। মাকড়সার বাসা। আমার মনে হচ্ছে আমি এই পথ দিয়ে রাত্রে আসিনি। এবং অনেকদিন ধরে এই পথটা কেউ ব্যবহারও হ্যাঁ, করে even না। ওই বাড়ির উঠানে অনেক পাতা, হুম হুম। একেবারেই আবর্জনা। মনে হচ্ছে 50-60 বছরের বাড়িতে কেউ একটা থাকেনি, জন্তু আসেনি। তো যাই হোক, আমি মানে এটা একটা পরিত্যক্ত বাড়ি ছিল। বলতে পারেন পরিত্যক্ত বাড়ি। যাই হোক, আমি আরো যেটা অবাক হলাম যে আমি যে রাত্রে ঢোকার সময় যে জানালাটা দেখলাম, ওই বাড়ির দিকে তাকে দেখে কোনো জানালাই নেই রাসেল ভাই। তাহলে আমি রাত্রে কি দেখলাম? এবং আপনি বলছিলেন যে বাসাটা পুরোপুরি বাঁশ ঝাড়ের মতো একটা হ্যাঁ, বাসা। এবং মাটির এবং দোচালা, এবং অত বড় একটা একটাই ঘর, ওখানে জানালা থাকানোর কোনো কথাও না। চলে গেলাম ওই বাড়ির উদ্দেশ্যে, যে একটা চা স্টলে বসে হাত মুখ ধুয়ে এক কাপ চা খেলাম। তো তারপরে ওখান থেকে মুরব্বীদের হেল্প নিয়ে আমি আমার গন্তব্যস্থলে চলে যাওয়ার পর আমি যে বাড়িতে গেলাম, বাড়ির কর্তা বাড়িতে ছিলেন না। তো সন্ধ্যার পরে উনি বাড়িতে আসলেন, ওনাকে সালাম দিলাম, কথাবার্তা বললাম। তো রাত্রে খাবার সময় ওনাকে আমি বললাম, ভাইয়া আপনাদের বাড়িতে কিছু আছে? আমার ওই বাড়িতে ঢোকার পর গা ছমছম করতেছিল রাসেল ভাইয়া। ওই বাড়িটাও একটা অন্যরকম একটা বাড়ি আপনি মনে আসলে হচ্ছিল। বাইরে আমাকে যেভাবে বলেছিলেন, অনেক কিছু মিস করছেন আপনি। ওই লোকটা বেশ পরহেজগার, আপনি হ্যাঁ, আমাকে ওই বলেছিলেন। লোকটা অনেক পরহেজগার, ইভেন অনেক সৎ, উনি নামাজ কালাম পড়েন, খুবই পরহেজগার একটা লোক। আমি যেটা ওই বাড়িতে ঢুকে বুঝতে পারছি রাসেল ভাইয়া। তো যাই হোক, আমি রাত্রে খেতে বসছি, ওনার সাথে কথাবার্তা বললাম, খাওয়া শেষ হলো। তারপর উনি আমাকে এক্সট্রা একটা রুমে, যে রুমে আমি থাকবো, ওই রুমে আমাকে নিয়ে আসলেন। তারপর উনি আমাকে বলল, কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? ওই ঘটনাটা বললাম। হুম হুম। তো তারপর উনি অনেক কিউরিয়াসিটি নিয়ে ওনার একটা চেক, একটা লুঙ্গি পরা ছিল, একটা বাংলা ফতোয়া, দুই সাইডে পকেট, যে ফতোয়া গুলো আমার বাবা। উনি ওনার বাবা। হ্যাঁ। হুম হুম। তারপরে যেটা জানতে পারলাম, ওনার বাবা ওনার মতো অনেক পরহেজগার একটা লোক ছিলেন। উনিও জিনের মাধ্যমে অনেক মানুষকে ট্রিটমেন্ট করছেন, ওনাতে অনেক মানুষ উপকৃত হয়েছে। তো আমি ওনার কাছে যেটা প্রশ্ন করলাম যে তাহলে আমি কেন দেখতে পারলাম? বলল, আপনি ওনার বাড়িতে আসবেন, আপনি বিপদে পড়ছেন রাস্তায়, এই জন্যই উনি আপনাকে, মানে আপনার সেফটির জন্য যেভাবেই হোক ওই বাসায় নিয়ে আপনাকে একটা সেফটি দিছে। এবং আপনি বাইরে খুব সুন্দর করে বলছিলেন, যখন আপনি এই বাসায় যান, তাকে ডাকছিলেন, জি, এখন ঠিক ওইরকম লাগছে না কথাটা মানে গুলো। সময় স্বল্প। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ওই বাসায় যখন ডাকছিলেন, তখন কেউ শুনছিল না, বরং কিছুক্ষণ পরে ওই ভদ্রলোক বেরিয়ে এসে যেন সবকিছু, মানে আপনাকে যেন অনেক দিনের চেনে। হ্যাঁ, এইভাবে আপনাকে। মানে আমি যখন ডাকলাম, 2-3টা ডাক দেওয়ার পর কোনো রেসপন্স পেলাম না। যখন আমি ব্যাক করব, তখন একটা ভদ্রলোক রুম থেকে বেরোলো। সে পরিত্যক্ত বাসার কথা হ্যাঁ, বলছেন। পরিত্যক্ত বাসা থেকে বেরোয় উনি আমাকে রুমে ঢুকতে বললো। আমার কাছে মনে হলো আমি ওখানে যাব, উনি এটা জানে। আমি ওনাকে আগেই বলেছি, কিন্তু রাসেল ভাই আমি তো ওনাকে বলিনি। এবং উনি বলেন যে ভেতরে আসেন। প্রথম কথা আপনার সাথে হচ্ছে ভেতরে আসেন। হ্যাঁ, তারপরে আমরা যাই আপনার ওনার বাবা। এখন বলেন তারপরে কি হলো? তো আমি তারপরে বিষয়টা শুনে খুবই অবাক হই, তখন আমার অনেক ভয় লাগতে লাগলো। তো রাসেল ভাই বলে রাখা ভালো, দিনটি শুক্রবার ছিল, আর যে রাত্রে আমার সাথে এই ঘটনা ঘটে এটা শুক্রবার রাত ছিল। তো যাই হোক, কথাটা বলবো? হ্যাঁ বলেন, তারপরে বলুন। হ্যাঁ, তারপরে উনি আমি রুমে শুয়ে পড়লাম। তো উনি পরে ঘটনাটা বললেন না, যে মানে ওখানে কি ঘটনা ঘটেছিল সেটা তো বললেন না। সরি, তো আমি ঘুমিয়ে পড়লাম। আনফর্চুনেটলি আমি চিত হয়ে শুয়ে পড়ি। তো এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তারপরে অনেক রাত্রে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে যেটা আমি দেখি, আমি যেখানে শুয়ে আছি ঠিক আমার মাঝ বরাবর একটা অবয়ব। বলে রাখা ভালো, অবয়বটা একটা মেয়ের। ইভেন
ওনার মাথা থেকে আমি যতদূর দেখতে পাই, রাসেল ভাই, একটা মানুষের নাক থাকলে একটা দেখা যাবে যে নাক, ঠোঁট, চোখ, কিছু জাস্ট আমি খেয়াল করলাম 5-6 সেকেন্ডের জন্য আমি খেয়াল করলাম ওর চোখে একটা চোখ ছিল। আমি জাস্ট ঠান্ডার হয়ে গেলাম, প্লাস চোখ বন্ধ করে আমি যে নিঃশ্বাস নিব ওই ওই সাহসটুকু আমার নাই রাসেল ভাইয়া। চোখে একটা চোখ ছিল না, কপালে একটা চোখ, কপালে একটা চোখ ছিল। সেটা বলেন। জি। কপালে একটা চোখ ছিল। আমি যে ডাউন সাইড হয়ে ফিরবো সে সাহসটুকু আমার এবার ছিল তখন না। আপনি বলছিলেন, আপনি আসলে এখন জিনিসটা যেভাবে বলছেন, আপনি তখন বাইরে আমাকে বলছিলেন যে আপনার পুরো মুখটা সমান, মানে ওপর হ্যাঁ, নিচ কোনো কিছু আমি নাই। বললাম মানে নাক, ঠোঁট কিছু বোঝা যাচ্ছে না, একটা প্লেন, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না, প্লেন একটা বিষয় যেটা, কিন্তু বোঝা যাচ্ছে একটা একটা মানে female একটা পাতের shape। মতো আর হ্যাঁ, কি। একটা shape। ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবার দেখতে পাচ্ছি যেখানে রাব্বি আমাদেরকে কাতার থেকে এসএমএস এখানে ফেসবুকে টেক্সট করেছেন, ইনবক্স করেছেন আমাদেরকে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে লিখছেন, দেখতে পাচ্ছি জুয়েল রানা, এবং তিনি সৌদি আরব থেকে আমাদের সাথে আছেন। আপনারা যারা এইখানে টেক্সট করছেন বা আপনারা যারা পাঠাচ্ছেন, তারা লেখার আগে, যেমন ফয়সাল আহমেদ ধানমন্ডি থেকে লিখেছেন, সুন্দর করে লিখেছেন। ফয়সাল আহমেদের এই ব্যাপারটাই আমি চাচ্ছিলাম যে প্রথমেই আপনি টেক্সট যেটা করবেন ফেসবুকে, প্রথমেই আপনি আগে লিখে দিবেন আপনার জায়গার নাম। যেমন উনি লিখেছেন ধানমন্ডি, তারপরে উনি মেসেজটা শুরু করেছেন। ঠিক একইভাবে আপনি যে দেশ থেকে করছেন বা যেখান থেকে করছেন সেটার নাম লিখে তারপরে আপনি, মানে আপনার নাম নতুন করে লেখার কিছু নয়, আপনার নাম আমি দেখতেই পাচ্ছি। সো আপনি যে জায়গা থেকে করছেন সেই জায়গাটা দিয়ে করবেন। এই যে এখন সবাই করছেন, ধ্রুব, ফাহিম দেখছি বরিশাল থেকে, রাহাত আমাদের এখানে, তিনি অবশ্য লেখেনি, চিটাগাং থেকে খালেদ আমাদের সাথে আছেন। তো অনেকেই এরকম ভাবে, মানে যারা যারা বাইরে, বিশেষ করে দেশের বাইরে রয়েছেন, যারা এসএমএস করতে পারেন না, আপনারা কিন্তু চাইলে এইভাবে আমাদের সাথে থাকতে পারেন এবং এইভাবে আমাদেরকে মানে আপনাদের মতামত জানাতে পারেন, এবং কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা খারাপ লাগছে, সবকিছু আপনারা জানিয়ে দিতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে এছাড়াও সুমন আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি আরেকজন সুমন ইস্ট জুরাইন থেকে। এছাড়াও বনি আছেন আমাদের সাথে, এবং তিনি বলছেন যে আজকে তার ফোন হারিয়ে গেছে। মাহি আমাদেরকে বলছেন যে বৃষ্টি ভেজা রাতে ভূত এফএম শুনতে তার ভালো লাগছে, এই মুহূর্তে আমার সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি নান্না, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সুমন, এবং এছাড়া আমাদের সাথে আছেন আরো অনেকেই। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে লিখছেন, আমাদেরকে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল কিছু। নাফিসা আমাদের সাথে আছেন, নাফিসা আমাদের সাথে রয়েছেন সৌরভ বরিশাল থেকে। এছাড়াও আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি নামটা কি, মিওনা, রাইট, মিওনা। এছাড়া আমাদের সাথে রয়েছেন হৃদয়, আরাফ উত্তরা থেকে আমাদের সাথে আছেন, SH ডালিম আমাদের সাথে রয়েছেন, বাবু যশোর থেকে আমাদের সাথে রয়েছেন, সুপ্তি আমাদের সাথে রয়েছেন নেত্রকোনা থেকে, বরিশাল থেকে পার্থ আমাদের সাথে রয়েছেন, জ্যাকলিন রয়েছেন নাটোর থেকে, আশিক আমাদের সাথে রয়েছেন, পাপড়ি রয়েছেন ভূতের গলি থেকে, কাকলি আমাদের সাথে রয়েছেন নাজিরা বাজার থেকে। এছাড়াও আমাদের সাথে রয়েছেন তাওসিফ বরিশাল জেলা স্কুল থেকে, সাইদুর রহমান আমাদের সাথে রয়েছেন, লিখন সাভার থেকে আমাদের সাথে রয়েছেন, হুসাইন সিলেট থেকে আমাদের সাথে রয়েছেন, রাহাত বরিশাল থেকে আমাদের সাথে রয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের সাথে রয়েছেন রুমিন, এবং আমাদেরকে এবং তিনি বলছেন যে ডে বাই ডে স্টোরি অনেক ইমপ্রুভ করছে। আপনাদের কাছে এটা মনে হয় তাহলে আমরা খুবই খুশি। সাইদুর আমাদের সাথে রয়েছেন, মাসুদ আমাদের সাথে রয়েছেন, গ্রিন রোড থেকে আমাদের সাথে রয়েছেন জারিন, এছাড়াও মুস্তাকিম কক্সেস বাজার থেকে আমাদের সাথে রয়েছেন, এবং তিনি বলছেন যে লিসনিং ভূত এফএম আফটার আ লং টাইম, এবং এনজয় করছেন তিনি শোটা। ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। একটা ছোট্ট বিরতিতে যাব আমরা, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, এবং বিরতির পরে আমরা আবার ডক্টর আলিফের ঘটনায় যাব, এবং আশা করছি আপনারা এনজয় করবেন সেটা। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাস্তাল আছি সাথে, এবং নাজ রিয়াদ থেকে আমাদের এখানে লিখছেন। এছাড়াও চিটাগং থেকে দেখতে পাচ্ছি লিখছেন আমাদেরকে আই লাভ ইউ ভূত এফএম। এছাড়াও আমাদের সাথে এখানে দেখতে পাচ্ছি ঢাকা মিরপুর থেকে আছেন। আচ্ছা, বিশেষ করে দেশের বাইরে যারা আছেন তারা প্লিজ একটু আমাদেরকে এখানে
বেশি নক করবেন। এবং আমি দেখতে পাচ্ছি যে ঢাকার প্রচুর ঢাকা, চিটাগং, নাটোর সহ আরো বিভিন্ন জায়গায়, বরিশাল, সব জায়গা থেকেই আমাদের এখানে প্রচুর ইনবক্স করছেন আপনারা। এবং আপনারা যারা দেশের বাইরে রয়েছেন তাদের সাথে আমরা কোনোদিন সরাসরি এভাবে কথা বলার সুযোগ আমাদের খুব কমই হয়েছে। সুতরাং প্লিজ একটু জানিয়ে দেন যে আপনারা কোথা থেকে আসছেন। যেমন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নাজমা আমাদেরকে রিয়াদ থেকে টেক্সট করেছে, এখানে ইনবক্স করেছেন একটা। নাজমা রহমান ডাক নাম নাজ। আচ্ছা, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যারা আমি একটু যারা এই মুহূর্তে জয়েন করেন তাদেরকে বলে দিই যে আমাদের যে ফেসবুকের যে পেজটা রয়েছে, ভূত এফএম এর যে পেজটা রয়েছে, সেই পেজে আপনি চাইলে আপনি জানাতে পারেন যে কোন স্টোরি আপনার ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, এবং আজকের স্টোরিগুলো ইনফ্যাক্ট আপনার কেমন লাগছে, সে সবকিছুই আপনি জানাতে পারেন। এবং সেটার জন্য আপনি যেটা করতে হবে, আমাদের এই ফেসবুক পেজটা চলে যেতে হবে www.facebook.com/bhutfm.russell, এবং bhutfm.russell, রাসেলের স্পেলিং হচ্ছে RUSSELL। এবং এখানে গিয়ে আপনি আমাকে আপনার মতামত বা আপনার যে কোনো অনুভূতির কথা আপনি আমাকে টেক্সট করতে পারেন। এছাড়াও রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে, সেই পেজে দেখছি আমাদের এখানে আরফান রাসেল আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি বাদশা শেখ লিখেছেন। আচ্ছা, অনেকেই ফেসবুকে যখন ভূত এফএম নিয়ে নেগেটিভ কিছু বলেন তখন অনেকে রিপ্লাই দেন, সেইগুলো তাকে মানে তুলাধনা করা হয় আর কি। তো আমি বলবো যে দরকার নাই, একেবারেই সেটা করার দরকার নাই। সবাই সবার মতামত জানাক। এবং যারা, আমি তো সবসময়ই বলি যে যারা বলেন যে ভূত এফএমের এই ঘটনাটা খারাপ লাগছে বা এটা এরকম লাগছে, তখন আমি সবসময় বলি যে তারা আমাদের কাছে এক্সপেক্ট করেন যে তারা জানেন যে উই ক্যান ডু বেটার, দ্যাটস ওয়াই তারা হচ্ছে তাদের মতামত সেভাবে জানান। সো সেটাকে পজিটিভলি নেন। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ফারহান ইশরাক আমাদের সাথে রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আলভি ইসলাম ফয়সাল। ফেসবুকে দেখতে পাচ্ছি নামগুলো বোরহান উদ্দিন সরকার, তৌফিক আমাদের সাথে রয়েছেন। এছাড়াও রয়েছেন সুমা আফরিন ফারিয়া, এবং এছাড়াও রায়ান হিমেল আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সাকিব সহ আরো অনেকেই ফেসবুকে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনারা যারা আছেন আমাদের সঙ্গে তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। আমাদের SMS করার নিয়ম কি বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আমাদের অলরেডি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের মেসেজ করছেন। একটু আগে আমরা মেসেজ যেহেতু পড়েছি, আবার একটু পরে পড়ি। আমরা চলে যাই ডক্টর আলিফের কাছে, তার ঘটনায় শুনে আসি তার কাছে তার দ্বিতীয় ঘটনাটি, যেটি তিনি এবার সৌদি আরবে গিয়ে শুনেছেন। শুনি আমরা। জি রাসেল ভাই, অ্যাকচুয়ালি আমার তৃতীয় দিন আর কি, মক্কায় থাকা অবস্থায় তৃতীয় দিন, আমাদের হোটেলের নিচে একজন লোক ছিল আর কি, যার কথা বললাম সালাউদ্দিন সাহেব। সে ড্রিঙ্কস বিক্রি করতো নাকি, ড্রিঙ্কস, ব্রেডস এন্ড অল দ্যাট, এগুলি বিক্রি করতো, জুস বিশেষ করে, জুস, ড্রিঙ্কস এগুলো বিক্রি করতো আর কি। তো সে একদিন আমাকে ধরে বসে কথাবার্তা হচ্ছিল, দেশের কথা হচ্ছিল, বাংলাদেশের কথা হচ্ছিল। তো পরিচয় সে আমার কথা জেনে ফেলে। তো আমাকে বলে যে তাহলে আমি আপনাকে একটা ঘটনা শেয়ার করি। তো সে যখন প্রথম সৌদি আরবে আসে, সেটা হচ্ছে 1992 সালে। অনেক বয়স আছে লোকটার, বেশ ভালো বয়স আছে, 45 থেকে 50 মতো এই আর কি। তো বললো যে আমি অনেক অল্প বয়সে সৌদিতে আসি, অনেকদিন হয়ে গেছে, অলমোস্ট 23 বছর ধরে আমি সৌদিতে। তো আমি সৌদিতে থাকা অবস্থায় আর কি, তো প্রথম আমার জয়েন হয়েছে তাইফে। তখন সে তাইফে চাকরি পায় আর কি। তো আমি তার প্রফেশনটা বলছি না রাসেল ভাই, তার একদিন ডিউটি করে একটা হসপিটালে। তো আমার ঘটনাটা হচ্ছে একটা হসপিটাল রিলেটেড। তো তাইফের একটি হসপিটালের পাশে, হসপিটালের সংযুক্ত বিল্ডিং, সেখানে ফ্রিজিং রুম আর কি, হিম ঘর যেটাকে বলে, মর্গ আর কি, যে ডেড বডিজ গুলো ওখানে জমায়েত করে রাখা হয় আর কি। তো 2টা ফ্লোর, ওই বিল্ডিং এর 2টা ফ্লোর, তো উপর এবং নিচে। তো যে ডক্টরটার উনি থাকা অবস্থায় ঘটনা যখন শোনে, তো যে ডক্টরটার ডিউটি পড়ে তার নাম আবু হিনাফ বা কিছু, হিনাদ এরকম কিছু একটা হবে, অনেক বড় নাম, যে আমি নামটা অ্যাকচুয়ালি রিকল করতে পারছি না। তো ওই লোকটারই ঘটনা, তার যখন ডিউটি থাকা অবস্থায় আর কি। তো যেদিন ঘটনায় যাই আর কি, সেদিন ভাই তাইফ জায়গাটা এমনিতেই অনেক ঠান্ডা, ওখানে লোকজনরা বলে যে এসি এবং ফ্যান কিছুই ওনাদের বাসায় নাই, আচ্ছা এতই ঠান্ডা নর্মালি তাইফ আর কি। তো সেদিন খুব মেঘাচ্ছন্ন ছিল আকাশ। তো
রাত 11টা কি 12টার দিকে যে লোকটা প্রথম ঘটনা প্রত্যক্ষ করেন, তিনি একটি হিমঘরের সামনে, ওই ফ্লোরে 2টা হিমঘর, ওই একটা হিমঘরের সামনে বসেছিলেন। তো তার পায়ের কাছে হঠাৎ করে তিনি ভেজা ভেজা দেখতে পান। ওই পায়ের বাড়িতে ছিটাটা তার মানে কাপড়ে চলে আসে। তো কিছু জিনিস টের পেতেই অ্যাকচুয়ালি ওনাদের দেশের ডক্টররা তো ভাই আমাদের মতো পাঞ্জাবি পাজামা, ওরা তো তোক টাইপের জিনিস পরে। তো ছিটাটা আসে, তো সাদা তোকের মধ্যে দাগ দেখা যাচ্ছে। তো উনি নিচে তাকিয়ে দেখে যে রক্ত, ওই রক্ত আসছে ওই রুম থেকে। সে রুমের দরজা খুলে দেখে কোনো রক্তই নেই। তাহলে এই রক্ত আসছে কোথা থেকে? দরজা বন্ধ করার পরে দেখে তার শরীর পাঞ্জাবি মানে তার ত্বকের থেকে রক্ত চলে গেছে, যে জায়গায় রক্ত চলে আসছিল সেই জায়গায় রক্ত নেই। তো আপনার ঠিক 5 থেকে 10 মিনিট পর আবারও তিনি একই জিনিস প্রত্যক্ষ করে, সে রক্ত আসছে রুমের নিচ থেকে তার শরীরের মানে তার পায়ের কাছে রক্তটা। এরকম করে 3 থেকে 4 বার হয় রাসেল ভাই। সে খুব ভয় পেয়ে যায়, আসলে রক্ত আসছে কোথা থেকে। আর হিমঘরে রাসেল ভাই যে মারা যায় তার রক্ত আসবে কোথা থেকে। তো দরজা খুলে সে দেখে যে একটা মানে আপনার সকেট, মানে যে ডেড বডি ড্রয়ারের ভিতরে যে ডেড বডি থাকে, সে একটা ড্রয়ার একটু হালকা খোলা। সে কি করে ওটাকে লাগাতে যাবে, তো যখন ওই ফাঁক দিয়ে দেখতে পায় যে ভেতরে ডেড বডিটা মানে কাফনের কাপড় পেঁচানো অবস্থায়, কিন্তু পুরা কাফনের কাপড়টা ভেজা আছে, রেড মানে লাল হয়ে আছে, মানে রক্ত, পুরো রক্তে একটা বিশাল বড় স্তূপ। ডেড বডিটার কোনো হদিশ পায় নাই। তো সে সাথে সাথে নিচে যায় এবং ওই নিচে আরেকজন ডক্টর ছিল তাকে জানায়। তাকে জানানোর পর তারা কর্তৃপক্ষকে জানায়। ওনার নিচে ওই মুহূর্তে সে এসে দেখে যে আসলে এখানে অনেক রক্ত। পরে কর্তৃপক্ষকে জানায়, জিনিসগুলো ক্লিন হয়, কিন্তু আসলে কোনো ধরনের ঘটনা রিভিল করে নাই বাইরে। আসলে এই জিনিসটা কি বলবে, এখানে কোথাও ডেড বডি তো নাই, আমি কি বলবো। ঠিক 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর তিনি আবার জিনিস প্রত্যক্ষ করেন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই দিনের পর থেকে সে চায় নাই তার ওই জায়গায় ডিউটি পড়ুক। সে নর্মালি ডিউটি গুলো শিফট হয়, তো সে চায় না ওই জায়গায় তার ডিউটি পড়ুক, কিন্তু আনফর্চুনেটলি তার ওই দিন ডিউটি নিতে হয় ওই জায়গায়, ওই ফ্লোরে, ওই রুমের সামনে, ওই সেম রুমের সামনে। হঠাৎ করে আপনার সামনে রাসেল ভাই যদি 2 ফিট 3 ফিট টেবিলের উপর থেকে কেউ যদি ঝাঁপ দিয়ে পড়ে, আপনি কিন্তু শব্দ পাবেন। একসাথে 5-6টা জিনিস ঘর ঘর করে পড়ছে, সাথে স্টিলের শব্দ। আপনি তো ভয় পাবেনই, আপনি তো বুঝবেন ভিতরে তো কেউ নাই। কেউ ঢুকলে আমার কাছ থেকে পারমিশন নিয়ে ঢোকে, কেউ যদি বের হয় আমার কাছ থেকে পারমিশন নিয়ে বের হয়, সাথে আমি ঢুকবো, এরকম জিনিসটা আর কি। সে ভেতরে ঢুকে দেখে যে 5-6টা ডেড বডি পড়ে আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ওই রুমের মধ্যে কোনো মহিলা ডেড বডি ছিল না। কিন্তু ওই 5-6টা যে পরে 6-7টা আর কি, ওদের 3টা হচ্ছে পুরুষের, বাকি সবগুলো মহিলার। এবং যে ড্রয়ার, যে সকেটটা খালি, ড্রয়ারটা সহ পড়ে আছে ডেড বডি গুলা। এটা দেখে তো ভয় পাওয়ারই কথা। আপনি থাকলে রাসেল ভাই ভয় পেতেন, আমিও ভয় পেতাম, যতই ডাক্তার হই, যতই ডেড বডি কাটি। এটা তো অলৌকিক, অস্বাভাবিক। আপনি আমার সামনে পড়ে আছে একটা ডেড বডি, এই ড্রয়ারটা টানতেও তো অনেক কষ্ট। ইভেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা যে আমাদের চেস্ট পর্যন্ত মানে আপনার কাফনের কাপড়টা থাকে, যে কাপড়টা পেঁচিয়ে রাখে, ওইখানে কোনো কাফনের কাপড়ই নাই ওই ডেড বডি গুলোর সাথে। ওই সকেট গুলা খালি, এবং ডেড বডিজ গুলা স্মাইলিং, হাসছে, মুখে হাসি। এটা দেখে উনি নিচে ভয় পেয়ে যায় এবং বলে, আমি এই জায়গায় কোনো ডিউটি, আমি আর কোনো ডিউটি চাই না এই জায়গায়। বেটার আপনারা এটা সলিউশন করেন, আমি কোনো ডিউটি আমাকে আর এখানে ফালায়েন না। কিন্তু কর্তৃপক্ষ বলে, ঠিক আছে, তোমার আর ডিউটি পড়বে না। কিন্তু আবারও তারা একদিন প্রায় 5 মাস পরে ওই জায়গায় ডিউটি পড়ে। ওই লোকজন এসে কিন্তু ভাই ড্রয়ার সকেট অনুযায়ী ড্রয়ার গুলা ঢুকায় যায় ডেড বডি সহ। তো আরেকটা কথা, ওই জিনিসটা স্কিপ করে গেছি, ওই মুহূর্তে ভাই আরো কিছু ডেড বডির ড্রয়ার খালি পাওয়া গেছে, কারণ ওনার কাছে তো শীট আছে কোন ড্রয়ারের নাম্বার সহ ডেড বডি। উনি দেখছে যে অন্যগুলা তো মানে যখন ঢুকাতে গেছে লোকজন নিয়ে, দেখো অন্যগুলা তো ডেড বডি নাই। তো এটা টোটালি অস্বাভাবিক লাগে তার কাছে, যে এইখানে এভাবে ডিউটি করা যাবে না। প্রতিদিন এরকম অলৌকিক বা অস্বাভাবিক জিনিস আমার সামনে ঘটবে, আমি এটা প্রত্যক্ষ করতে পারবো না। তো সে ডিউটি ক্যান্সেল করে দেয়। তো একজনের প্রক্সি দিতে তাকে জোর করে আবারও এখানে আসতে হয়, এবং তার এটা অনিচ্ছার, একদম অনিচ্ছার মানে ইচ্ছার বিরুদ্ধে সে আসে আর কি। সেই দিনও রাসেল ভাই শুক্রবার ছিল, জুম্মার নামাজ শেষ করে ডিউটিতে গেছে। তো নর্মালি এই অকারেন্স গুলো ঘটে হচ্ছে 10টা, 11টা, 12টার মধ্যে। সেদিন একটু গভীর রাত ছিল, প্রায় 2:30-3টা বাজে। হঠাৎ করে কান্নার আওয়াজ আসে ওই রুম থেকে। সে দরজা খোলে এবং কান্নার আওয়াজে সে এবার দেখতে চায় যে আসলে কি ঘটতেছে, ভেতরে কি কেউ ঢুকতেছে, কোনো সুড়ঙ্গ পথ আছে, আমার জানা দরকার। সে ঢুকে দেখে অনেকগুলা মাথা পড়ে আছে, শুধু মাথা।
তো সে ওখানে নিচে এক দৌড়ে নিচে যায় এবং বলে আমি ডিউটি করব না, আপনারা যদি ইফেক্টিভ কোনো ডিসিশন নেন আমি জানি না কিছু। পরে রাসেল ভাই ওইখানকার কর্তৃপক্ষ সবগুলা লাশ একসাথে কবরস্থ করে ফেলে। রাখে না আর ওখানে, মানে হিম ঘরে আর ওখানে হিম ঘরে আর রাখে নাই এবং মোটামুটি সবগুলা লাশই দাফন করে ফেলে। এগুলি সব আনক্লেইম রাস আছে ভাই। আচ্ছা আচ্ছা, এরপর থেকে চিল নাও, ওখানে কোনো রাস রাখা হয় না, রাখাই হয় না। এটাই ছিল রাসেল ভাই। সো যারা আছেন, মানে আসলে আপনি মানে আলিফ যেটা বলছিলেন আপনি, সেটা হচ্ছে যে ডাক্তার হন আর যাই হন, এরকম অস্বাভাবিক ঘটনা যদি চোখের সামনে ঘটে আপনি তাহলে ভয় না পেয়ে আসলে কোনো উপায় নাই। তো যিনি বলেছেন সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাইকে আমরা অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই ঘটনাটা শেয়ার করেছেন এবং এটা আপনার লাইফের ঘটনা এবং মানুষের যার জীবন এরকম ঘটনা ঘটেছে তিনি শুধু বুঝতে পারেন। মানে আমি আমি খালি ভাবছি ওই মুহূর্তটার কথা, যে মুহূর্তে আপনি এই পুরো ব্যাপারটা এক্সপেরিয়েন্স করেছিলেন। আমি আরো একবার জানিয়ে দিই, আমাকে একটা খবর আপনাকে এখন জানিয়ে দিতে হবে, সেটা হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বিক নিয়ে এলো বিক বডি রেজার। এটি একটি বিশেষ রেজার যা ব্যবহারে পানি, ক্রিম, ফোম বা জেল প্রয়োজন হয় না এবং শুষ্ক ত্বকে এটি নারী এবং পুরুষ উভয়ই ব্যবহার করতে পারেন। এবং মনে রাখতে হবে এই রেজারটি কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য, দাড়ি গোঁফ শেভের জন্য না। ফ্রান্সের তো এই বিগ বডি রেজার এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ জায়গায়, দোকানে। তো যাই হোক, আমরা এখন যেটা করব, মেইল পড়তে চাই, ইমেইল পড়তে চাই, যে ইমেইলটি আপনারাই পাঠিয়েছেন এবং যিনি আজকে এখানে উপস্থিত নাই। আমি এই ইমেইলটা এত অদ্ভুত লেগেছিল আমার কাছে, আমি যখন পড়ে আবার তার কাছে জানতে চাই যে ঘটনা কি মানে সত্যি, কতটুকু সত্যি এই ঘটনা। যখন আমি জানতে চেয়েছিলাম তখন উনি লিখেছেন যে ইটস 100% রিয়েল এবং তিনি বলছেন টু হ্যাভ টু গিভ এনি প্রুফ, এটা তিনি জানতে চেয়েছেন এবং মাই ফাদার ইজ স্টিল সিক বিকজ অফ দিস ইনসিডেন্ট অ্যান্ড আই ক্যান্ট গো টু দ্য স্টুডিও ইন দ্য মিডল অফ দ্য নাইট, এবং সেই জন্য তিনি আজকে এখানে নাই। এবং তিনি আমাকে এটাও বলেছেন যে ইউ হ্যাভ টু বিলিভ মি, নোবডি উইল মেক আপ আ স্টোরি অ্যাবাউট হার ফাদার্স সিকনেস, রাইট? তো এটা তিনি লিখেছেন আমাকে, যে মেইলটা পড়েছেন হুবহু যেটা পাঠিয়েছেন সেটাই আমি ঠিক তার মতো করে আমি পড়ে শোনালাম। এবং আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি সব সময় ভালোই থাকেন। আমি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, কথা না বাড়িয়ে সোজা ঘটনায় চলে আসি। ঘটনাটি ঘটে 2011 সালে। আমি তখন টাঙ্গাইলের একটি মফস্বলে আমার পরিবারের সাথে থাকি। সামনে এইচএসসি পরীক্ষা থাকার কারণে অনেক সময় রাত জেগে পড়াশোনা করতাম। সময় আমার ঘরের লাইট অফ করে দিতেন। এবং আমার মনে হয় যে আমার মাথার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছেন। তখন আমার ঘরের লাইট অফ ছিল, কিন্তু ডিম লাইট জ্বালানো ছিল এবং আমি বাবাকে ডাকলাম। আমি দরজার দিকে হাঁটা শুরু করলাম। আমিও তাকে ডাকতে ডাকতে তাড়াতাড়ি তার পিছু পিছু দরজার দিকে গেলাম। ঠিক দরজার কাছে আসতে দেখলাম বাবা ওখানে নেই। আমি কিছু না ভেবে আমাকে ঘুম থেকে ডেকে তুলে এবং পুরো ঘর বলে বাবা আমাকে শান্ত হতে বললেন। তো আমি জানি আমি যা দেখেছি তা আমার ভ্রম ছিল না। যাই হোক, এই ঘটনার কিছুদিন পর আমার সাথে একই ঘটনা ঘটতো। এইবার আমার বাবার মতো যে অবয়বটি আমার পায়ের কাছে দাঁড়িয়েছিল, আমি এইবারও ভাবলাম যে এটা আমার বাবা হতে পারেন, তাই আমি বাবা বাবা বলে ডাকতে লাগলাম। অবয়বটি যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গাতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার মিলিয়ে গেল। আমি কিছু তাকিয়ে আবার এই প্রত্যেকবারই আমি তাকে আমার বাবা বলে ডাকি এবং বাবা বাবা বলি এবং কিছুক্ষণের মধ্যেই সেই অবয়বটি মিলিয়ে যায়। আমি সেটাকে দেখতাম ঠিক রাত 2টা 2:30টার দিকে।
এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি সেই অবয়বটিকে দেখে কখনোই ভয় অনুভব করতাম না। আমার কাছে ব্যাপারটা এতই স্বাভাবিক হয়ে গিয়েছিল। এবং এবং আমি এটাকে এটাই ভেবে নিতাম যে আমি তাকে দেখব। আমি বাবাকে কিংবা আমার পরিবারের কাউকে এই ব্যাপারে কিছুই বলতাম না। বিশেষ করে আমার সেগুলো তাদেরকে ব্যাপারগুলো বিশ্বাস করতে বাধ্য করে। আচ্ছা, ফ্যামিলির মেম্বাররা কেউ যদি বিশ্বাস না করেন তাতে সেই ব্যাপারটা আপনি ভাবছিলেন। আমার এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় আমার দুজন খালা আমাদের বাসায় বেড়াতে আসেন। দুজন আমার সাথে আমার রুমে ঘুমাতে আসতেন এবং আমাকে বিছানার মাঝখানে ভরে তারা দুজন বলে রাখা ভালো। তখন আমার ঘর লক করা ছিল। ঠিক রাত 2টা-2:30টার দিকে আমার ঘুম ভেঙে যায়। আমি নিজে সেটার দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণ এবং কিছুক্ষণ পর প্রতিবারের মতো সেটা আবারও মিলিয়ে যায়। সাথে সাথে আমি আমার খালা জিজ্ঞেস করেন যে আমার বাবা রুমে এসেছিলেন কিনা। আমি সাথে সাথে উঠে লাইট অন করে দেখলাম যে দরজার ভেতর আগে আটকে রেখেছিলাম। আমার বুঝতে বাকি রইল না যে আমি যা এতদিন ধরে দেখছি তারা দুজনও ঠিক একই জিনিস দেখছেন। তারা সেদিন এতটাই ভয় পেয়েছিলেন যে পরের দিন সকালেই তারা আমাদের বাসা থেকে চলে যায়। এরপর অনেক দিনের বিশ্বাস করেন না, একদিন রাতে আমার বাবা বসার ঘরে টেলিভিশন দেখছিলেন। বসার ঘরের ঠিক পাশেই ছিল আমার ঘর। আমি তখন পড়ছিলাম। তখন প্রায় রাত 2:30টা বাজে। হঠাৎ টেলিভিশনের আওয়াজ তীব্র হয়ে যায়। আমি আওয়াজ কমানোর জন্য বলতেই বসার ঘরে আসি। বিশ্বাস করবেন কিনা জানি না, বসার ঘরে এসে আমি যা দেখলাম তা দেখবো বলে আমি জীবনেও ভাবিনি। বসার ঘরে বাতি নেভানো ছিল, কিন্তু টেলিভিশনের স্ক্রিনের আলোতে আমি দেখলাম আমার বাবা সোফাতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং টেলিভিশনের দিকে তাকিয়ে আছেন এবং চোখ পড়তে যা দেখলাম সেদিকে তা দেখে ভয়ে আমার রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম টেলিভিশনের পাশেই আমার বাবার মতো অবয়বটি দাঁড়িয়ে আছে, কিন্তু আজ চোখ দুটি এতই ভয়ঙ্কর ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে নড়তে পর্যন্ত পারছিলাম না কিংবা চিৎকারও করতে সুস্থ ছিলেন। এই ঘটনার কিছুদিন পর আমি আমাদের এলাকার এক হুজুরের কাছে সবকিছু খুলে বললাম। তার কাছ থেকে জানতে পারলাম যে এই বাসায় এর আগেও অনেক সমস্যা হয়েছে। বাসার ভেতরে অনেকগুলো জিন থাকে, তাদের মধ্যে কিছু ভালো, কিছু বাকি জিন বাসার মানুষের কোনো ক্ষতি করে না, বরং খারাপ জিন থেকে আমাদেরকে রক্ষা করে। কিন্তু যাকে দেখে আমার বাবা অসুস্থ হয়েছিলেন এবং আমি ভয় পেয়েছিলাম সেটা খারাপ ছিল, সেটা আমাদের ক্ষতি করতে এসেছিল। হুজুরের কথা মতো আমরা বাসায় মিলাদের ব্যবস্থা করি। এরপর অনেক দিন কেটে গেছে। আমি ঢাকার এক প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, কিন্তু আজও টাঙ্গাইলের বাসায় মাঝে মাঝে কেউ না কেউ সেই অবয়বটি দেখে আমার ঘরে। যে একজন আপনি দাঁড়িয়ে আছেন আপনার বাবার সামনে, ঠিক দুজন একসাথে একইভাবে দেয়ালের অন্য পাশে বা ঘরের অন্য পাশে দেখতে পেলেন আপনার বাবার মতো আরেকজন দাঁড়িয়ে আছে, যাকে আপনিও দেখছেন, আপনার বাবাও দেখছেন। আপনি তো কনফিউজড হয়ে যাওয়ার কথা যে কে আসল আর কে নকল, কোনটা আসল বাবা, মানে যিনি দেয়ালের দিকে আছেন তিনি, মানে টেলিভিশনের পাশে দাঁড়িয়ে আছেন তিনি আসল বাবা, নাকি যিনি সোফায় শুয়ে আছেন তিনি আসল বাবা। হয়ে যাওয়ার কথা, ভয়ঙ্কর ব্যাপার। তো যাই হোক, এই ভয়ঙ্কর ব্যাপারটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের একজন লিসেনার। আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করার জন্য। খুব ছোট্ট করে এবার আপনার দ্বিতীয় ঘটনা শুনবো। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে।
আসলে ভাইয়া, আমার আম্মু অনেক বয়স্ক একজন মানুষ ছিলেন। তো যাই হোক, আমার আম্মু 2013 সালে মারা যান। মারা যাওয়ার আগে একটু দোয়া কালাম পরে ঘুমাই আমাকে সাবধান করে দিয়েছিল, বিকজ আমার আম্মু দিন দ্বারা পদেশ ছিলেন। তো যাই হোক, ঘটনাটা আমার সাথে রিসেন্টলি 22 এপ্রিল শুক্রবার ঘটে। ওই দিন আমি বেডে শুয়ে আছি। খুব রাত 10টা। গরম লাগতেছিল, খুবই আনইজি ফিল করতেছিলাম, এবং সারাদিন একটু জার্নি করার কারণে শরীরটা অসুস্থ ছিল। তো যাই হোক, আমি আমি বুঝতে পারি আমি বাম কাঁথায় শুয়ে আছি, কিন্তু আমার সামর্থ্য হয়নি আমি ফিরে ডান কাঁথা হবো। যাই হোক, আমি স্বপ্নটা দেখি। আমার নিজের তাড়াতাড়ি ধরে পড়তে হবে। তো যাই হোক, আমি ঘুমানোর সাথে সাথে দেখতে চাই, আমি আমার লাইফে দ্বিতীয়বার এটা আর কখনোই দেখতে চাই না। দেখি আমারই পরিচিত একটা মেয়ে, আমি 2-3 সেকেন্ডের মধ্যে যখন তার দিকে তাকাইলাম, একবার এদিকে, একবার ডান সাইডে, একবার বাম সাইডে, তাকানোর সাথে সাথেই তার মুখের সবগুলো দাঁত বের করে আমাদেরকে ভেংসি কাটে, যেভাবে মানুষকে ভেঙ্গায়, এরকম কথা। রাসেল ভাই, এটা দেখার পর আমি আর সহ্য করতে পারিনি, আমি লাফ দিয়ে খাট থেকে ডান সাইডে পড়ে যাই। পড়ার পরে নিজেকে এত অসহায় লাগতেছিল রাসেল ভাইয়া, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। আমি যে উঠে সুইচটা অন করবো, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটা মনে হচ্ছিল আমার সুইচটা অন করে ঘরের লাইটটা জ্বালানো। তো যাই হোক, আমি ওভাবে কত সময় ফ্লোরে পড়েছিলাম বলতে পারবো না। লাইট অন করে ফ্লোরে ওভাবে শুয়ে পড়ি, তারপর নিজেকে কন্ট্রোল করে আমি বেডে এসে শুয়ে পড়ি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি আমি আরেকটা পেয়েছি টেক্সট, যেটা হচ্ছে আমাদেরকে সুমাইয়া আক্তার সালমা লিখেছেন লন্ডন থেকে। তারা একসাথে আছেন, শুনছেন আমাদেরকে, মিম, হাসান, মাহিন, এবং তারা দুই ভাই মিলে শুনছেন। লন্ডন থেকে আমাদেরকে এটি পাঠিয়েছেন তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য এই জিনিসটা আমাদের আরো আগেই চালু করা উচিত ছিল। একটু পরে হলেও জাস্ট আমরা শুরু করতে পারলাম। সো সেটা অনেক ভালো লাগছে আমাদের। তো যাই হোক, একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পর আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। যাওয়ার আগে জানিয়ে দিই, আমাদেরকে SMS করতে হলে যেটা করতে হবে, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদের ফেসবুক পেজে যেতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। তো যাই হোক, আমরা ছোট বিরতির পর আবার ফিরে আসছি। আমাদের সাথে একজন লিখেছেন, প্রথমে লিখেছেন নাটোর থেকে শুনছি, তারপর লিখেছেন ভারত থেকে শুনছি। ভাই প্লিজ আমাদের কনফিউজ করবেন না। আমাদের যারা দেশের বাইরে যে সমস্ত অতিথিরা আছেন তাদের জন্য বলবো, আপনার নামটা আমি একটু বলে দিতে চাই। জিলান হাসনাত কিয়াস আমাদেরকে এইটা লিখেছেন আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, যারা আমাদের সাথে রয়েছেন। এবং আপনি কোথা থেকে লিখছেন জানিয়ে দিন। আমরা তো এরকম ভাবে বলিনি যে দেশের বাইরে থেকে। আপনি তো টেক্সট করছেন, ফেসবুকেও কমেন্ট করছেন, পড়ছি তো। সো আমার মনে হয় যে মানে সবচেয়ে বেশি মানুষের জীবনে সবচেয়ে সহজ কাজ হচ্ছে অনেস্ট থাকা, এবং সবচেয়ে ভালো কাজের মধ্যে একটা জিনিস হচ্ছে অনেস্ট থাকা, রাইট? তো আমরা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM.
That's right, the night comes alive. গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও 43.2 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে ইনবক্স করে জানাচ্ছেন তাদের অনুভূতির কথা, মতামতের কথা। আমাদের এখানে ফরাদ লিখেছেন, আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি সিলেট থেকে হাফিজ সাইদুর রহমান, এছাড়া ধানমন্ডি থেকে আমাদের লিখেছেন রাসেল, এছাড়া আমাদেরকে চাপাই নবাবগঞ্জ থেকে লিখেছেন দুরন্ত মাহফুজ, এছাড়াও প্লাবন হোসেন আমাদের এখানে লিখেছেন, ইমেল ইসলাম নারিয়া আমাদের এখানে আছেন, অভিজিৎ আমাদেরকে লিখেছেন নাটোর থেকে, এছাড়াও যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে রয়েছে লিখেছেন রাইফ, এছাড়াও SD স্যাম আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মহাখালী থেকে মহসিনা জানান সাবেরা, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সাগর সহ আরো অনেকে আমাদের এখানে এখনো কিন্তু ইনবক্স করেই যাচ্ছেন। আমাদের এখানে হাসান খান সিলেট থেকে আমাদের সাথে রয়েছেন, আরাফ উত্তরা থেকে আমাদের সাথে রয়েছেন, ফাহিম ত্রিশাল থেকে আমাদের সাথে রয়েছেন, মোস্তফা আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন MD শরীফ খান, এছাড়া আমাদের সাথে ইউসুফ রয়েছেন, নাটোর থেকে রিদওয়ান রাকিব আমাদের সাথে রয়েছেন, তারিন রয়েছেন ময়মনসিংহ থেকে, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে নওশিন আমাদের সাথে রয়েছেন, জাহিদ হাসান, এগুলো টেক্সট পড়ছি, কেরানীগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন, সুনন্দা সাভার থেকে আমাদের সাথে রয়েছেন, সাগর বরগুনা থেকে আমাদের সাথে রয়েছেন, এবং ডক্টর আলিফের ঘটনাকে তিনি অনেক প্রশংসা করেছেন। ডক্টর আলিফের ঘটনা অনেক প্রশংসা পাচ্ছি আজকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি মুনিরা আনজুম মুক্তা আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, যেমন জাহিদ হাসান আমাদের সাথে ঢাকা থেকে আছেন, আমাদের সাথে রয়েছেন মৃদুল, হাসিব ফার্মগেট থেকে আছেন, তুহিন এবং মহিন রামগঞ্জ থেকে আছেন, শুভ অনেকদিন পর তিনি ফিরে এসেছেন, রমজান ইসলাম আমাদের সাথে রয়েছেন, মকসুদুর রমজান ইসলাম মুকসুদুর, আচ্ছা আমাদের সাথে রয়েছেন অমিয়া হাজারিবাগ থেকে, এছাড়া আমাদের সাথে রয়েছেন বিশ্বজিৎ উজিরপুর বরিশাল থেকে, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি শিপন ঘোষ আমাদের সাথে জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমাদের সাথে রয়েছেন আবিদ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, আমাদের সাথে রয়েছেন আলিফ ভাই বেস্ট এটা লিখেছেন, স্পেস আমিনুল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মারুফ, এছাড়াও SK রিপন আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন আরো অনেকেই। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মঈনুদ্দিন ভাই, হাফিজ মঈনুদ্দিন, এবং তিনি একটু আগে বলছিলেন যে ব্ল্যাক ফ্রাইডে মানে শুক্রবার হচ্ছে পবিত্র দিন, তাই তো আপনি বলছিলেন, এবং শুক্রবার পবিত্র দিন, এবং শুক্রবার আপনি বলছিলেন যে শুক্রবার এরকম কোনো কিছু আপনি বিশ্বাস করেন না। না, তো শুক্রবারটা খুব পবিত্র দিন, খুবই পবিত্র দিন। তো আপনার সাথে রিসেন্টলি একটা অন্যরকম একটা অনুভূতি মানে একটা আপনার সাথে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা প্লিজ একটু আমাদেরকে বলবেন। আমার সাথে আমি যে ঘটনাটা শেয়ার করবো আজকে, আজিমপুর কবরস্থানে আমি দুপুর 12টা 12:30 দিকে আজিমপুর কবরস্থানের বেঞ্চ যেখানে বসে থাকে আমি একটু শুয়েছিলাম, একটু ক্লান্ত ছিলাম। তো আপনি রাতে ইবাদত করছিলেন? রাতে ইবাদতের কারণে, তো রাতে ইবাদতের কারণে আমি দিনের বেলাতে তো আজিমপুর কবরস্থানের বেঞ্চের মধ্যে শুয়ে থাকি। তো যখন আমি শুয়েছিলাম সেখানে একটি লাশবাহী গাড়ি আসে। না, তার আগের ঘটনাটা জানতে চাচ্ছি আমি, এটা না, তার আগের ঘটনাটা, আপনি প্রথম যে ঘটনাটা বলেছিলেন সেই ঘটনাটা জানতে চাচ্ছি আমরা। হ্যাঁ, জি জি জি। তাহলে আমি এটা রাত্রেবেলা ছিল কবরস্থানে, আমি সারাটা দিন কবরস্থানের মধ্যে ছিলাম। তো রাত্রিবেলায় খুব ভেতরে, আজিমপুর কবরস্থানের খুব ভেতরে আমি জিকির করতেছি। তো যখন জিকির করতেছি তখন আমি পুরো অনুভব করতেছি এবং দেখতেছি যে আমার চারপাশ গোল হয়ে আমার সাথে জিকির করতেছিল খুব জোরসোরি। তা আমি আবার একটু থামছি। কারা জিকির করছিল? সাধারণ মানুষের মতো? না না না, সাধারণ মানুষ না, কারণ রাত্রিবেলা আমি একাই ছিলাম, আমার সাথে কেউ ছিল না। আমি যখন বসে জিকির করতেছিলাম কেউ ছিল না, গভীর রাত। তো আমি যখন জিকির করতেছি তখন চারপাশ বসে যে জিকির করতেছে আওয়াজ শুনতেছি। তা আমি একটু থামছি, দেখি কি আমার সাথে জিকির করে। আমি থামছি কিন্তু জিকির চলতেছিল, আমার সাথে সাথে জিকির করতেছে। তো জিকির করার পর থেকে আমি আবার কোরআন থেকে তেলাওয়াত করি, সব আমলগুলো করি, তো সাথে সাথে হয়। এরপর একটু রাত যখন হয়ে যায় তখন আমি বলতেছি যে অনেক ইবাদত তো হলো, জিকির করলাম, কোরআন থেকে তেলাওয়াত করলাম, এবার আমি একটু বিশ্রাম করব, ঘুমাবো। তখন দেখি যে এক এক করে চলে যেতেছে, সিরিয়াল বাই সিরিয়াল ধরে যার যার স্থানে চলে যেতেছে। তা আমি একটু ঘুমাবো, বিশ্রাম করবো, এই ভাব নিছি, অনুভূতি নিছি। একজন লোক আমার কাছে আসে, এসে আমাকে বলতেছে তুমি ডান পাশে আসো, ওই পাশে আসো, ওই পাশে এসে জিয়ারত করে যাও। নামটা আমরা বলবো না, কিন্তু ঠিক আছে, আমাকে বলতেছে ও পাশে আসো, ও পাশে এসে জিয়ারত করে যাও।
তখন আমি আবার ওর পাশে চলে গেলাম, ওর পাশে গিয়ে জিয়ারত করলাম। রাত্রেবেলা তো জিয়ারত করেছি, তো দিনের বেলা আমি সেটা আবার ওই জায়গাটাতে আবার দোয়া করবো বলে আসলাম, কিন্তু আমি তাকে খুঁজে পাইনি। সেই জায়গাটা, সেই স্থানটা পুরো 2 ঘন্টা সকালবেলা আজিমপুর কবরস্থানে খুব তালাশ করছি, আমি ওই জায়গাটা স্থানটা পাইনি। বিকেল বেলা যখন আবার আসছি, এসে প্রথমেই আমার ওই দৃষ্টিটা, যে রাত্রেবেলা যেখানে আমাকে দ্বিতীয়বার নিয়ে যাওয়া হয়েছিল, যে জায়গাটার মধ্যে তুমি এসে দোয়া করে যাও, আমি যখন গেছি রাত্রে ফজরের পরে 2 ঘন্টা তালাশ করে যে জায়গাটা পাইনি, বিকালে এসে প্রথমেই আমার ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে গেছি। এসে দাঁড়িয়ে দেখি যে রাত্রে তো আমি এই জায়গাটা জিয়ারত করলাম, সকালে তো খুঁজে পাইনি, এখন আবার কিভাবে আমি এখানে দাঁড়ালাম, তো আমি সেখানে আবার জিয়ারত করি। এখন বর্তমানে সেখানে আমার যাওয়া হয় কয়েকবার। তাই? হ্যাঁ। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন অনুভব করলেন যে আপনি যখন কোনো কিছু, আপনি যখন ইবাদতের মধ্যে রয়েছেন, সেই সময় আপনি তো বলছেন যে আপনি আমাকে বলছিলেন যেগুলো জিন ছিল। জিন ছিলেন। আচ্ছা, এখন আপনি যখন বুঝতে পারলেন তাদের উপস্থিতির কথা, তখন আপনার ভয় লাগেনি? না, ভয় হয়নি, একদমই ভয় লাগেনি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যদি কেউ এরকম জিনের সম্মুখীন হয়ে যায়, তাহলে তার কি ভয় পাওয়া উচিত? মানে ভয় পেলে সুবিধা নাকি ভয় না পেলে সুবিধা? ভয় না পেলেই সুবিধা। ভয় না পেলে সুবিধা, এবং আল্লাহর উপরে ভরসা রেখে দোয়া কালাম পড়লে ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করবেন। এবং কিছু পথ পাওয়া যাবে, পথের নির্দেশন দেওয়া হবে যে তুমি এইভাবে এই আমলটা করবে। এই আমলগুলো ওরা জিনেরা এরকম একটা ভালো মানুষ, মানে ভালো হয় যে আপনার অনেকগুলো আমল শেখানো। না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ তো, মানে আমি শুনেছি যে কেউ উপকার করেন, কেউ অপকারও করেন, ক্ষতিও করেন, কিন্তু আপনার পরামর্শ হচ্ছে যে ওই সময় ভয় না পেয়ে নিজের কাজ নিজে করে যাওয়া। এবং এতটুকু করতে হবে যে আমি তো আল্লাহকে ডাকতেছি, এখানে আল্লাহ আমাকে রক্ষা করবেন, আল্লাহ আমাকে হেফাজত করবেন, এটা আমার ভয় পাবার কিচ্ছু নেই। যদি আমার মৃত্যু এসেই থাকে আমি এখানেই মরবো, সেটি আমার সবচেয়ে বড় জিনিস, যে আমার দ্বারা যদি এখন মৃত্যু আসে আমি এখানেই মরতে পারি। আপনার জীবনে আপনি যতবারই এরকম কিছু সম্মুখীন হচ্ছেন, আপনার কোনোবার মানে এরকম আপনি ভয় পান না? আপনি ভয় পাননি, এবং আপনি কোনোদিন ভয় না পেয়ে কোনো বিপদেও পড়েননি? না, কোনো সমস্যা আমি পড়িনি। এরকম আমি হয়েছে আবার রাত্রে 2টার দিকে উর্দু রোড এলাকাটা আমি হাঁটতেছিলাম, তো ঝাড়ু দিতেছে এমন একটা জায়গা আছে উর্দু রোডের কয়েকটা জায়গা, থানা, লালবাগ থানা, এই থানা এলাকাতে ঝাড়ু দিতেছিল। তখন রাত 2:30 বাজে। তখন আমি ভিতরে করতেছি যে রাত 2:30 থেকে এখনই ঝাড়ু দিয়ে দেয়, রোডটা এখনই পরিষ্কার করে না আরো পরে করে? তো ঠিক আছে, তো আমি সেই মুহূর্তে আল্লাহর নাম নিতেছিলাম, যে আমি তখন পথ হাঁটতেছি, কত ভয় থাকতে পারে, কুকুর আছে, কুকুরকে আমি একটু ভয় পাই যে কখন আক্রমণ করতে পারে। যখন আমি আল্লাহকে ডাকতেছি তখন দেখছি যে ঝাড়ুটা ফেলে দিয়ে সে অদৃশ্য হয়ে গেছে। আপনার চোখের সামনে ঘটেছে পুরো জিনিসটা? ঝাড়ুটা ফেলে দিছে, যখন আল্লাহকে আমি স্মরণ করতেছি তখন ঝাড়ুটা পড়ে গেছে, সেটা অদৃশ্য। সেটা খারাপ ছিল, মানে ঝাড়ু দেওয়া, এরপর একটু বসে ঘুঙ্গানো, কান্না করতেছে, তারপরে এরকম খুব সুন্দর সাজুগুজু করে দাঁড়িয়ে থাকা, খারাপ জিনিসগুলো এরকম উলট পালট কাজ করে। তো ভালো জিনিস, জিন আসলে জিকির করলে তারা সামনে আসবে। এবং আমি আরেকটা জিনিস আমি পাইছি এই রাত্রেবেলাতে জিকির করাতে, আমার পুরো মুখটাতে আতর মেখে দেয়। আমি যখন জিকির করতে থাকি আমার পুরো ঠোঁট, জিহ্বা ভিজে জ্বালাপোড়া করতে থাকে, আর খুশবু বের হতে থাকে, আতর মেখে দেয়, এবং তার সাথে জিকির করে। আর যেগুলো খারাপ তারা সাথে সাথে দূর চলে যায়, কাছেই আর থাকে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে এখন একটু যাব, এবং আমাদের পরবর্তী অতিথি আরো একজন আছেন আমাদের সঙ্গে, এবং তার কাছ থেকে আমরা তার ঘটনা শুনবো। তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অনেকেই আমাদেরকে SMS করছেন। রিপন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন তিশা খুলনা থেকে, এছাড়া আমাদের সাথে দেখতে পাচ্ছি ম্যাক্সিম চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ইউসুফ, এছাড়া আমাদের সাথে রিদওয়ান আছেন, আমাদের সাথে রয়েছেন সাবিহা, নওরিন, এছাড়া আমাদের সাথে রয়েছেন MD বোরহান, নুরুল ইসলাম, রাকিব আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জাহিদ হাসান, হৃদি, এছাড়া আমাদের সাথে রয়েছেন পিয়াস সহ আরো অনেকে। আমরা চলে যাচ্ছি, আমাদের আরো একজন অতিথি আছেন এই মুহূর্তে। আপনার নামটা প্লিজ একটু সবাইকে বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আমি বাবর ফ্রম মাদারীপুর।
শুনি আপনার ঘটনা। রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনাতে চলে যাচ্ছি। জি। আমার ঘটনাটা মূলত শুরু হয় আমি যখন ঢাকাতে কোচিং করতে আসি ইন্টারমিডিয়েটের পরে। তখন ছোট ছোট ঘটনার মাধ্যমেই শুরু হয় এটা। আমার বাসায় আমি রাত্রে যখন আমরা দুই ভাই বসে টিভি দেখতাম, তখন মনে হইতো যে রান্নাঘরে কিছু একটা পড়তেছে। রান্নাঘরে পানির কল ছাড়া এরকম সম্ভবত বিড়াল আসছে, এটা ভেবে ততটা গুরুত্ব দেয়নি। কিন্তু পরে দেখা যেত ওখানে যায়া যে কিছুই নেই। তারপরে একদিন দেখতেছি যে পানি পড়তেছে আর রান্নাঘরের থালাবাটি সবই নিচে পড়ে যাচ্ছে। তো আমার ভাই গেল ওখানে, যা দেখে কিছুই পড়ে নেই, সব জায়গার মতোই আছে। রাসেল ভাই, এখানে বলে রাখি যে রান্নাঘরের বাইরে জানালা দিয়ে বাইরে তাকালে যে ফাঁকা জায়গাটা, তখন ওখানে একটা নতুন বিল্ডিং উঠতেছে মাত্র। তো লাস্ট 1 বছর আগে ওই বিল্ডিংটা তখন প্রায় 6 তলা হয়ে যায়। আমরা ওই বিল্ডিং এর 5 তলায় আমার এক ফুফু থাকে, ওখানে রাত্রে গল্প করে আমি বাসায় আসতেছি। আমি থাকি পাশের বিল্ডিং এর 6 তলায়। তো ওই বিল্ডিং থেকে আমার বাসায় আসতে ছাদ দিয়ে আসলে খুব সহজ হয়। তো আমি ছাদটাই ব্যবহার করতেছিলাম। তো আমি যখন আড্ডা শেষ করে রাত্রে, তখন প্রায় 2টা বাজে, আমার বাসায় আসতেছি। ছাদে যখন আসি তখন আমার এক ফ্রেন্ড ফোন দেয়। আমি ওর ফোন রিসিভ করে বলতেছি যে একটু ওয়েট কর, আমি বাসায় যেয়ে নিই। ও তখন বলতেছে যে এত রাতে তোরে এত চিৎকার করে কে ডাকতিস? আমি বললাম কই, কোথায়, কেউ তো ডাকতেছে না। বলছে খেয়াল করে দেখ, ডাকতেছে। তো আমি বললাম না, ডাকতেছে না, তুই একটু ওয়েট কর, আমি ছাদে পার হই। বলছে না, কেউ একজন বলতেছে যে ছাদ পার হইস না এই সময়। রাসেল ভাই, বলে রাখি যে আমি ওরে বলিনি যে আমি ছাদ দিয়ে যাচ্ছি, বলছি যে বাসায় যাচ্ছি। ও আমার বলতেছে যে ছাদটা পার হইস না। তারপর আমি বলি হয়তো ভুল শুনতেছি, আমি ছাদ পার হচ্ছি। এই বলে আমি যখন পার হতে যাচ্ছি তখন দেখি সামনে কালো বিড়াল কয়েকটা, আর আমার গা শিরশির করতেছে, ভয়ও লাগতেছে। তো তখন ফ্রেন্ড বললো যে তুই নিচ দিয়ে চলে যা। আমি তো ওখান থেকে না যেয়ে নিচে চলে আসি এবং নিচ দিয়ে বাসায় চলে আসি। এরপরে একদিন আমরা কাজিনরা মিলে ওই ছাদে বসে গল্প করতেছিলাম। তখনও রাত প্রায় 12টা-1টা বাজছে। হঠাৎ মনে হলো যে আমার মাথা ঝিম ধরে আছে। আমি মনে করছি যে এটা কোনো সারাদিন ক্লাস করছি এই জন্য হয়তো এরকম হচ্ছে। কিন্তু এরপরে দেখলাম যে আমার কাজিন যারা আছে সবাই এরকম আনইজি ফিল করতেছে। আমরা উঠতে যাব, তখন আমার কাজিন ছোট অহনা, ও একদিক তাকায় চিৎকার করে আছে এবং কিছু একটা দেখাচ্ছে। আমরা যখন ওদিকে তাকাই কিছুই দেখতে পাইনি। আমরা ওখান থেকে ওদিনও চলে যাই। এরপরে একদিন এই কিছুদিন আগে প্রচুর গরম, আমি ছাদে বসে আছি। ছাদে সিঁড়ি ঘরে বসে মোবাইল ইউজ করতেছি। ওই সাইডে দেখলাম যে আরো 2জন লোক আছে। তো একটু মানে ভয় ততটা পাচ্ছি না, যেহেতু আমি একা না ছাদে, আমার সাথে আরো 2জন আছে। আমি মোবাইল ইউজ করতেছি, হঠাৎ আবার কিছুক্ষণ পর ওদিকে তাকাইলাম, দেখি একজন নাই। তো ভাবলাম হয়তো একজনই ছিল। আবার যখন তাকাই দেখি ওই একজনটা হাঁটাহাঁটি করতেছে। তারপরে খেয়াল করলাম যে ওই একজনও চলে গেছে, তখন ছাদে কেউ নেই। কিন্তু রাসেল ভাই, আমি সিঁড়ি ঘরে বসে যেহেতু বসেছিলাম, তার যদি কোথাও যেতে হয় আমার সামনে দিয়ে যেতে হবে, কিন্তু আমার সামনে দিয়ে সে কোথাও যায়নি। ওকে, ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের এই মুহূর্তে যে ঘটনাটি আমি চাচ্ছি আপনাদেরকে শোনাতে, সেটিও আসলে একটা ইমেল, এবং আশা করছি এই ইমেলটা আপনাদের ভালো লাগবে। এবং এই ইমেলটি এসছে দেশের বাইরে থেকে, অস্ট্রেলিয়া থেকে, এবং আমাদের একজন লিসেনার এটা পাঠিয়েছেন। সেটা আমরা এখন সেই ইমেলটা একটু শুনে আসব, এবং যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আচ্ছা, আমাদেরকে লিখেছেন আমাদের যিনি লিসেনার, তার নাম হচ্ছে রাফাত বিন সারওয়ার, এবং তিনি রয়েছেন সাউথ অস্ট্রেলিয়ায়। ক্লাস 10-এ পড়েন তিনি। একটা স্কুলের নামও তিনি দিয়েছেন, সেই নামটা না হয় নাই বললাম। যেভাবে লিখছেন আমি সেভাবে পড়ছি। রাসেল ভাই, আপনি কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, যেহেতু আপনাকে খারাপ থাকতে শুনি নাই। অস্ট্রেলিয়াতে এসেছি 5 বছর হলো। আমি এখানে ইয়ার 10-এ, আমার ছোট ভাই ইয়ার 5-এ,
আমার বাবা এখানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে প্রথম অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট হিসেবে কাজ করেন, প্রধান অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট হিসেবে কাজ করেন। আমার বরাবরই অতি প্রাকৃত বিষয়ের প্রতি আগ্রহ ছিল। আগ্রহটা এসেছিল মূলত আমার বাবার কাছ থেকে। তিনি যদিও করতেন না, কিন্তু তিনি পছন্দ করতেন। প্রায় রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি বিছানার পাশে বসে নানান ধরনের রহস্যময় গল্প করতেন। আমরা এখানে আসার পর টাউন হাউসের মতো বাসাতে এসে উঠি। বাসাটা বেশ পুরনো, বাসার সামনে পেছনে লন আছে। আমি আমার ভাই দুজনে লনে বসে বিকেলে খেলা করি। আমাদের দুজনের স্কুল আলাদা। আমি স্কুলে একাই যাওয়া আসা করি, কিন্তু আমার ছোট ভাইকে বাবা সকালে নামিয়ে দিয়ে আসে আর মা স্কুল শেষে নিয়ে আসে। আমার স্কুলটা তুলনামূলকভাবে কাছে হওয়ার কারণে মার আগেই চলে আসি। আমার কাছে বাসার এক সেট চাবি থাকে। ঘটনা যেদিন ঘটে সেদিন আমার স্কুল কোনো কারণে বেশ আগেই ছুটি হয়ে যায়। আমি বাসাতে এসে দেখি মাও ছোট ভাইকে আনতে চলে গেছেন। তিনি কোনো দিন একটু আগেই বের হয়ে যান গ্রসারি শপে কেনাকাটার জন্য। আজকে ঘরে ঢুকে আমি কেমন যেন একটা পচা মাছের গন্ধ পেলাম। আমি একটু অবাক হলাম, কারণ মা একটু সূচিবায়ুগ্রস্ত এবং তিনি কখনোই ঘরের মধ্যে এই সমস্ত জিনিস রাখেন না। আমি খুব বেশি মাথা ঘামালাম না। বাসাতে এসে সাধারণভাবেই আমি প্রথমে স্কুলের ড্রেস চেঞ্জ করে গোসল করি এবং আজকেও সেরকমের একটা প্রস্তুতি নিচ্ছিলাম এবং হঠাৎ করে বিকট শব্দে বাথরুমের দরজাটা খুলে বন্ধ হয়ে গেল। আমাদের বাথরুমের দরজায় সমস্যা ছিল, শক্ত করে ধরে খুলতে হয় আবার লাগাতে হয়। আমি ভয়াবহ রকমের চমকে উঠলাম। মনের মধ্যে ভয়ের একটা অনুভূতি রয়ে গেল। আমি উপলব্ধি করলাম যে আমি বাড়িতে একেবারেই একা। ঘরের মধ্যে বাজে গন্ধটাও যেন অনেক বেড়ে গেল। গন্ধটা মনে হলো আমার চারপাশে ঘুরছে। আমার মা বলতেন যে ভয় পেলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিলে ভয় কমে যায় আর খারাপ কিছু কাছে আসতে পারে না। আমি আয়াতুল কুরসি পুরোটা জানি না, যতটুকু জানি ততটুকুই পড়তে লাগলাম। গন্ধটা একটু কোমল বলে মনে হলো। আমি বাবাকে ফোন করে সব বললাম। বাবা বেশ গম্ভীর হয়ে গেলেন। তিনি আমাকে বাসার বাইরে চলে যেতে বললেন। মা আসলে তারপর যেন একসাথে ঢুকি সেটা তিনি আমাকে জানালেন এবং বাসার বাইরে যেতে হলে ড্রয়িং রুমের মধ্য দিয়ে যেতে হয়। আমি আমার শোবার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে ঢুকে ভয়ানক চমকে গেলাম। দেখি বাবা সোফাতে বসে আছেন, খুব রাগি রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমার মাথা বা মস্তিষ্ক আর নিতে পারলো না। আমি বেহুঁশ হয়ে মেঝেতে পড়ে গেলাম। জ্ঞান ফেরার পরে আমি দেখি মা উদ্বিগ্নভাবে আমার পাশে বসে আছেন। বাবাও চলে এসেছেন। আমার কাছে সবকিছু শুনে তিনি বললেন যে গোটা ব্যাপারটাই আমার অবচেতন মনের বিভ্রান্তি, আমি যেন এসব নিয়ে বেশি চিন্তা না করি। অবশ্য তিনি আমাকে একা একা বাসায় থাকতে নিষেধ করে দিলেন। আমারও মনে হলো যে আমি হয়তো হ্যালুসিনেশন হয়েছে, কিন্তু কিছুদিন পর এমন একটা ঘটনা ঘটলো যাতে করে অদেখা জগতের ব্যাপারে আমাদের পুরো পরিবারের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। লিখেছেন আমাদেরকে। আমরা চলে যাচ্ছি একটা ছোট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুড। হ্যালো লিসেনার্স, আমার নাম বিহান আহমেদ ফ্রম যশোর। এখন আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আমার চাচার সাথে ঘটা। আমার চাচা তার পোস্টিং হওয়ার পর সে আসে আর কি সেখানে থাকতে ফ্যামিলি নিয়ে। 2 তলা কোয়ার্টার, 2 তলায় তারা থাকে। প্রথম থেকে যখন উঠলো কয়েকদিন ভালো থাকার পর আমার চাচারা কিছু সমস্যা আর কি প্যারানর্মাল অবজার্ভ করা শুরু করলো। যেমন প্রথম যে জিনিসটা তারা দেখলো সেটা হইতেছে তাদের রান্নাঘর থেকে কন্টিনিউয়াসলি ফ্রিজ খোলা আওয়াজ হয়। সবসময় ডিপ ফ্রিজটা খোলা বেশি আওয়াজ হয়, কিন্তু পরবর্তীতে সকালে তারা যে দেখে সবকিছু নর্মাল। কিন্তু ডিপ ফ্রিজটা যে খুলবে এবং বন্ধ করার সময় অনেক জোরে শব্দ হয় এবং সেটা একদম ক্লিয়ারলি পাওয়া যায়, কিন্তু কোনো ধরনের মানুষের 2 তলায় প্রেজেন্স থাকা সম্ভব না, চোর আসলে আসে না সেভাবে। আর আমার যেই কাজিন ছিল সে শুধুমাত্র একটা ফ্যাকাশে গায়ের রং আলা, ফ্যাকাশে পুরা টাক
তার কোনো ভুরুও নাই, এরকম একটা ছোট ছেলেকে দেখতো, যে তাকে শুধুমাত্র ছাদে রাখতো। ছাদে তাদের ওই বাসার সাথে একটা আম গাছ ছিল, ওই আম গাছটার কাছে রাখতো। তা এরকম করে একদিন আমার চাচি, সে দেখতে পায় যে আমার ওই কাজিনটা ছাদে বিকালের সময় একদম রেলিং এর সাথে দাঁড়ায় আছে, মানে জাস্ট রেলিং এর উপর আর কি, যদি ও একটু আরেকটু লিন করে তাহলে ও পড়ে যাবে আর কি, এরকম আম গাছটার সামনে রেলিং এর উপর দাঁড়ায় আছে। তা এখন যদি ওকে ওই পিছন থেকে ডাকা হয় তাহলে ফ্রিকড আউট হয়ে ও হয়তো বা পড়ে যাবে। সে কারণে উনি ওই ধরে ওনাকে যাত্রা করে ধরে কাজিনকে সাথে সাথে নিয়ে আসলো, নিয়ে এসে তারপর বললো যে যে আসলে মানে কি 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 জন্য তুমি আর কি ওখানে উঠছিলা। তারপর বললো যে ওই যে যেই ছেলেটাকে আমি সবসময় দেখি সেই ছেলেটা আমাকে ডাকছিল এবং বলছিল যে আমার সাথে খেলো এবং মার্বেল খেলতে আর কি, মার্বেল যেটা আছে মার্বেল মার্বেল খেলতে। তা ও সেই কারণে আর ওই ছেলেটা নাকি আম গাছে মানে বসেছিল আর কি ছেলেটা। আর ছেলেটা একদমই পুরা লিকলিকে গা, আর মানে পুরো ফ্যাকাশে রঙের, ছোট একটা ছেলে। তারপর থেকে ওরা প্রত্যেকদিন রাতে ওই ওই ঠিক ওই যেই রেলিংটায় ও দাঁড়িয়েছিল, সেই রেলিংটার পিছনে যে জায়গাগুলো ছিল সেখানে ওরা মার্বেল খেলা আওয়াজ পেত প্রত্যেকদিন রাতে। কিন্তু এখন এইগুলা যে হিউম্যানের কাজ কিনা বা অন্য কেউ করতেছে কিনা এটা দেখার জন্য আমার চাচা ডিসাইড করে সে সোফায় একদিন ঘুমাবে আর কি, তাদের ড্রয়িং রুমে। আর ড্রয়িং রুমের পাশেই ছিল তাদের রান্নাঘর। তা একদিন শুলো ঠিক 2:30 যখন বাজে রাত, তখন সে শুনতে পেলো যে প্রতিনিয়ত সে ডিপ ফ্রিজ খোলার মতো আওয়াজ। কিন্তু এবার শুধুমাত্র ডিপ ফ্রিজ খোলা আওয়াজ না, এবার হলো ডিপ ফ্রিজ খোলা আওয়াজ থেকে আবার শুরু করে এবার কর্ম করে কেমন একটা আওয়াজ হচ্ছে, মানে শক্ত কিছু যদি চাবানো হয় দাঁত দিয়ে যে শব্দটা হয় সেটা। তা উনি মানে সাহস করে গেছে আর কি, যাওয়ার পর হলো যেটা দেখলো সেটা হলো মানে জাস্ট 6 ফিট লম্বা একটা জিনিস, সাদা একটা কাপড়, আর কিছু না। মানে কাপড়ের ভিতর থেকে 2টা হাত বের হয়েছে, হাত দুইটাও খুবই ফ্যাকাশে। এবং ডিপ ফ্রিজ থেকে যে কাঁচা যে মুরগি রাখা ছিল ডিপ ফ্রিজে, সেই মুরগিগুলা নিচ্ছে, আর ওই যে মুখ বরাবর যেটা নিচ্ছে সেটা নিয়ে তারপর কামড়ে কামড়ে খাচ্ছে, এবং ওই কামড়ানোর শব্দটাই হচ্ছে কর্ম করে। এবং সবচেয়ে বড় কথা, 3টা মুরগি ছিল, 3টা মুরগি নাকি ও কামড়ায় খেয়ে ফেললো জিনিসটা। খাওয়ার পর ওটা দেখে আমার চাচা তো আসলে মানে ফ্রিকড আউট হয়ে গেছে। তারপরে হলো সে ওখান থেকে চলে গেল দৌড়াদৌড় করে। তারপর সকালে উঠে এসে দেখে যে ডিপ ফ্রিজটা হা করে খোলা, আর সাথে সাথে হলো ওই ওখানে তুষের মতো হাড় গুলা পড়ে আছে। এবং এরপরে তারা মানে সাথে সাথে বাসাটা চেঞ্জ করে আর কি, তারপরে আর কোনো ঘটনা ঘটে না। ওয়েলকাম ব্যাক। আজকে অনেক ঘটনা হলো এবং আপনাদের অনেক প্রশংসা শুনলাম আমরা। অ্যান্ড বৃষ্টির এই রাতটা যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন, আশা করছি যে আপনাদের মনে হয়নি যে আপনারা ভুল করেছেন বা আমাদের সঙ্গে থেকে খারাপ লেগেছে। আশা করব যে আপনাদেরকে যদি এতটুকু যদি আনন্দ দিতে পারি বা এতটুকু যদি ভয় দিতে পারি এবং এতটুকু যদি দিতে পারি, তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করবো। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখনো অনেকেই এখানে ইনবক্স করে যাচ্ছে।